সাদা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে শরীরের ভাঁজ সবাইকে দেখাতে ভালো লাগে বুঝি? শরীরের তো সব অংশই বোঝা যাচ্ছে। ছেলেদের দেখিয়ে কি মজা পাচ্ছেন খুব? শাড়ি খুলে রাস্তায় দাঁড়িয়ে ভিজেন, দেখবেন অনেক ভালো হবে। উপরোক্ত কথাগুলো বলেই সাফরাত নিজের গায়ের কালো কোটটা খুলে স্বর্ণার গায়ে জড়িয়ে দেয়। তারপর বড় বড় করে পা ফেলে চলে যায় নিজ গন্তব্যে। আকস্মিক এমন কথার কাজে স্বর্ণা বোকা বনে যায়। আর সাদা শাড়ি নিজেও জানতো, কিন্তু ভিজে গেলে যে শরীরের অংশ বোঝা যাবে সেটা সে ভাবতে পারেনি। স্বর্ণা ছেলেটার কথাগুলো ভেবে নিজের দিকে তাকায়, মাথা নিচু করে নিল। আরে ছেলেটাকে তো দেখতেও পারলাম না, একটা ধন্যবাদ দেব তাও হলো না। ছি স্বর্ণা ছি, তুই নিজের একটুও খেয়াল রাখতে পারিস না। এইসব যদি তোর রাত কখনো জানতে পারে তখন কি হবে বল? রাত বলবে যে স্বর্ণা তুমি কি নিজের একটুও যত্ন নিতে পারো না? নিজের মনে কথাগুলো বলতেছিল স্বর্ণা। স্বর্ণার বৃষ্টি খুব প্রিয়। আজ ঘুরতে এসে হঠাৎ করে বৃষ্টি নামায় দৌড়ে ভিজতে শুরু করে। আর তারপরে এত কিছু হয়, দূর থেকে রূপান্তিকা চিল্লাতে চিল্লাতে স্বর্ণার কাছে আসে আর বলতে শুরু করে। শালি, তোর লজ্জা করে না সাদা শাড়ি পরে ভিজতে? ছি ছি, কি বিচ্ছিরি! এমা, এটা আবার কার কোট পরছিস? তাড়াতাড়ি বাসায় চল, নয়তো ছোট মা আমাকে মেরে আলু ভর্তা বানাবে। স্বর্ণার কিছুই বলল না, ওইভাবেই বাড়িতে চলে যায়। কোটটা দেখে কেমন যেন একটা সুগন্ধি নাকের সাথে বাড়ি খাচ্ছে। কোটটা ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিয়ে বাড়ির কলিং বেলে চাপ দিল স্বর্ণা। রূপান্তিকার মা সে দরজা খুলে দেয়। স্বর্ণা ভয়ে এক ভো দৌড় দেয় নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে কোটটা ধুয়ে দিয়ে বারান্দায় টাঙিয়ে দেয়। এরপর বিছানায় গা এলিয়ে দিতেই তখনকার সেই কথাগুলো কানে বাজতে লাগলো। ধরফরিয়ে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ছি ছি, আমার শরীরের কি দেখছে ছেলেটা আল্লাহ জানে। ভাগ্যিস মুখটা দেখতে পাইনি, নয়তো পরে দেখলে লজ্জায় সামনে যেতে পারতাম না। উফ স্বর্ণা, তুই এত কিউট কেন রে? তোর এই বুকের তিলটা যেন তোকে আরো কিউট করে তোলে। ছি, কি নির্লজ্জ মেয়ে, নিজের প্রশংসা নিজে করতেছে। আগে ভেবে দেখ, ছেলেটা তোর শরীরের সব কিছু দেখেছে। হায় হায়, কি লজ্জা, কি লজ্জা! আর ও যা সাদা শাড়ি পরে ভিজতে বারবার বারণ করলাম সাদা শাড়ি পরিস না। না, এই মহারানী সাদা শাড়ি ছাড়া পরবেই না। স্বর্ণার ঠোঁট উল্টায়। সে জানতো নাকি যে এই অসময়ে বৃষ্টি শুরু হবে। সন্ধ্যার সময় ঘুরতে ভালো লাগে, সেজন্য বের হয়েছিল রূপান্তিকাকে সাথে নিয়ে। স্বর্ণা কিছু না বলে মুখ ভেঙায় রূপান্তিকাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে পড়ে। রূপান্তিকাও স্বর্ণাকে জড়ায় ঘুমের রাজ্যে পাড়ি জমায়। অপরদিকে কোনো এক সন্ধ্যা রাতে তোমাকে দেখেছিলাম শাড়ি পরে বৃষ্টিতে ভিজতে। তোমার ওই লম্বা খোলা চুলে বেরি ফুলের মালা দিকে রেখেছিলে। সেই সন্ধেটি ছিল হয়তো আমার জীবনের নতুন কোনো মোড়ের সন্ধান। তোমার ওই বুকের তিলটা যেন বারবার বেহায়ার মতো টানে তোমার কাছে আমাকে। সাফরাত হোটেল রুমের গ্রিল ধরে দাঁড়িয়ে কবিতা ওড়াচ্ছে নিজের মনে। তখনই হুট করে রূপ এসে সাফরাতের মাথায় বাড়ি মেরে বলতে শুরু করে। ওয়াও, সেই তো কবিতা বলিস। তা বন্ধু, তুমি কারো প্রেমে পড়েছে নাকি? হঠাৎ এই আনরোমান্টিক বন্ধু রোমান্টিক হলো কিভাবে? তাও কোনো এক নারীর চুল তিল নিয়ে বর্ণনা দেয়। সে এসেছে হয়তো আমার এই জীবনে, এসেছে কোনো এক সন্ধ্যাবতী হয়ে আমার জীবন সুন্দর করে দিতে। আমি প্রেমে পড়েছি সেই সন্ধ্যা রাতে দেখা পিচ্ছি মেয়েটি। কে রে সেই ভাগ্যবতী, যে কিনা এই সাফরাতকে তার রূপে ঘায়েল করেছে? নিশ্চয়ই সে কোনো এক পরী যার প্রেমে পড়েছে আমার সাদা সিধা বন্ধু। বলে খিলখিল করে হেসে ওঠে রূপ। সাফরাত রাগে চোখে তাকায় রূপের দিকে। হঠাৎ করে রূপ গম্ভীর কণ্ঠে বলতে শুরু করে। রূপন্তিকা প্রপোজ করছে আজকে আমায়। কি করবো বলতো, কিছু বুঝতেছি না আমি। বড় আব্বুর মেয়ে হয় আর আমার ছোট বোনের ব্যস্ত, আমি কিছু বুঝতে পারতেছি না। আজ যখন পার্কে ছিলাম তখন দেখি ওই আর আমার বোন পার্কে ছিল, তখনই রূপন্তিকা প্রপোজ করে। রূপ কথাগুলো শুনে চুপ মেরে যায়। সাফরাতের কোনো উত্তর পায় না। রেগে সাফরাতের দিকে তাকায়, দেখে ফোনে কি জানি করতেছে আর হাসতেছে। সাফরাত মাথা উঁচু করে দেখে রূপ রেগে ওর দিকে তাকিয়ে আছে। সাফরাত ভয়ে ঢোক গিলে রূপকে বলে। কলেজ, রাগ করিস না। তোর ভাবির ছবি ওয়ালপেপারে সেভ করলাম। লুকিয়ে অনেক কয়টা ছবি উঠিয়েছি আজকে, বুঝলি? আর শোন, তুই তো আমাকে বলতিস রূপন্তিকাকে নাকি তোর ভালো লাগে, তাহলে একসেপ্ট কর, সবাই মেনে নেবে, চিন্তা করিস না। হ্যাঁ, সেটা ঠিক। দেখি ফোনটা কে, সেই মেয়ে যার জন্য আমার বন্ধু পাগল হয়ে গেছে, কার জন্য তার বুকের মধ্যে টিপটিপ ব্যথা করে।
রূপ মজা করে কথাটা বলে সাফরাতের থেকে ফোনটা ছিনিয়ে নেয়। ফোনটা হাতে নিতেই চমকে ওঠে ওয়ালপেপারের ছবি দেখে। আর চোখে সাফরাতের দিকে তাকায়। লক খুলে গ্যালারিতে যায়, গিয়ে দেখে অনেক কয়টা ছবি। কিছু ছবিতে পিঠ দেখা যাচ্ছে। আর দেখলো না রূপ। রূপ নিজেকে শান্ত করে মুখে হাসি ফুটিয়ে সাফরাতকে নরম সুরে বলে, তুই কি জানিস মেয়েটা সিঙ্গেল নাকি ম্যারিড বা হ্যানত্যান যাই হোক, আর একটা কথা, কার অনুমতি ছাড়া ছবি ওঠানো হয় না, সেটা মাথায় রাখিস। আর এসব কি ছবি উঠাইছিস, পেট দেখা যায়? রূপ, তোর কি হলো? এমন গম্ভীর হলি কেন? রাগ করেছিস হয়তো। আরে আমি কি ইচ্ছে করে এমন ছবি উঠিয়েছি? মেয়েটা বৃষ্টিতে ভিজার পর শরীর এর কাপড় লিপটে ছিল, তাই এমন ছবি হয়েছে। আর আমার কোটটা দিয়ে এসেছি, তোর গায়ে লাগে না? আমার প্রিয় কোট ওটা। সাফরাত মন খারাপ করে কথাটা বলে। যাক বাদ দিই, চল, আমাদের ফ্রেন্ডশিপের 10 বছর হচ্ছে। সেই ইন্টার থেকে আমরা ফ্রেন্ড। কখন আমাদের বাসায় যাসনি তুই? আমি অনেকবার গিয়েছি তোর বাসায়। আজকে আমাদের বাসায় চল, ওখানে থাকবি। আজকাল নিজের বাসায় যাস। সাফরাত আর কিছু বলল না। কখনো যায়নি রূপের বাসায়, তাই রূপের সাথে গাড়ি নিয়ে বের হয়ে যায়। রূপ বাসায় সেই কলিং বেলে চাপ দিলে রূপন্তীকে এসে দরজা খুলে দেয়। ভাইয়া কই ছিলে এতক্ষণ? রাত 9টা বাজে, আর উনি কি তোমার সাথে? আর স্বর্ণা তোমাকে খুঁজতেছে ভাইয়া। ছোট মা বাবা ওকে বকা দিছে, কান্না করতে করতে ঘুমাইছে, তাও না খেয়ে। দরজা ছাড় আর ভিতরে আসতে দে আগে। আর কি হয়েছে, বকা দিছে কেন? কি করছে আবার? কোনো ঝামেলা করছে নাকি? তোরা দুজন তো এসব এক্সপার্ট। বাসায় ঢুকতে ঢুকতে কথাটা বলে রূপ। সরে যাও, নিজের বোনের সাথে শোনো কি হয়েছে। আর ভাইয়া আমার উত্তর কখন দিবা? রূপন্তীকে ভয়ে ভয়ে কথাটা বলে। রূপ, কি হয়েছে বলতো? বোনের রুমে যাচ্ছিস, তাও আমাকে নিয়ে? বিয়ে টিয়ে দেওয়ার প্ল্যান করছিস নাকি? সাথে আবার ওষুধ নিস কেন? কান্না করলে কি জ্বরের ওষুধ নিতে হয়? সাফরাত অবাক হয়ে কথাটা বলে। রূপ তার কোনো উত্তর দেয় না। সাফরাতকে তার পিছে পিছে আসতে বলে স্বর্ণার রুমে যায়। গিয়ে দেখে স্বর্ণা অন্য পাশে শুয়ে আছে। রূপ মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে ডাক দেয়। বনু, এই বনু দেখ, ভাইও চলে আসছে। আর কেউ বকা দিবে না, ওঠ। বৃষ্টিতে ভিজে গায়ে জ্বর বাঁধালে তো একটু বকা দিতেই পারে আম্মু, সেজন্য কি কান্না করতে হয় বল? স্বর্ণা চোখ মেলে তার ভাইকে দেখে জড়িয়ে ধরে কান্না করে। আর আব্বু আম্মুর নামে বিচার দেয়। সাফরাত স্বর্ণার চেহারা দেখে ভেবাচাকা খায়। এটাই তো তার বৃষ্টিবিলাসী প্রেয়সী। ও, শালা বাবু, এর জন্য তখন ফোনে ছবি দেখে আমার উপর রাগ ঝাড়ছে। আরে কপাল, শেষে কিনা বন্ধুর বোনের প্রেমে পড়লাম। কপালে শনি আছে আমার, বুঝতে পেরেছি। ঢোক গিলে মনে মনে কথাগুলো বলে সাফরাত। আর চোখে বারবার রূপের দিকে তাকায়। রূপ বুঝতে পেরেও কিছু বলে না। স্বর্ণাকে বুক থেকে উঠে বলতে শুরু করে। বনু কাঁদিস না, চল, গায়ে জ্বর আসছে, কিছু খেয়ে ওষুধ খেয়ে নিবি। আর ও হলো সাফরাত, তোকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা? দেখতে চাইছিলিস, আজকে নিয়ে আসছি দেখ। আর যা, ফ্রেশ হয়ে আয়, আমারও ক্ষুধা লাগছে। রূপ সাফরাতের হাত টেনে নিয়ে নিচে ড্রয়িং রুমে যায়। গিয়ে দেখে সবাই এসে পড়েছে খাওয়ার জন্য। সাফরাত রূপের বাবা মাকে দেখে সালাম করে। যতই হোক হবু শ্বশুর শাশুড়ি হয়। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমাকে কত করে বলি আসার কথা, আসোই না। আজ আসলে তাহলে শেষমেশ। জি আন্টি। এইভাবে কিছুক্ষণ কথা বলে একটু পর স্বর্ণা আসলে সবাই খেতে বসে। খেতে বসে সবার পরিচয় দেয়। স্বর্ণা ইসলাম, বাবা শফিকুল, মা রূপালী, ভাই রূপ, বড় আব্বু আতিকুল, বড় আম্মু মার্জিয়া। বড় বাবার মেয়ে রূপন্তিকা। রূপন্তিকার স্বর্ণা সেম ক্লাস, এবার অনার্স 2য় বর্ষে। আর রূপ ও সাফরাত দুজন মিলে বিজনেস করে একসাথে শেয়ারে। সাফরাতের বাবা ফিরোজ, মা সালমা। খাওয়া দাওয়া শেষে স্বর্ণা ওষুধ খেয়ে নিজের রুমে যায়। রূপ আর সাফরাত রূপের রুমে যায়। সাফরাত ধরম করে বিছানায় রূপকে ফেলে দিয়ে জড়াই নিয়ে বলতে শুরু করে। সরি বন্ধু, জানতাম না যে তোর বোন ওটা। একবার যখন মনটা দিয়ে দিয়েছি তখন আর ফিরিয়ে নিতে পারবো না আমি। মাফ কর, আর বোন জামাই বানানোর জন্য তৈরি হ। সাফরাত হাসতে হাসতেই কথাটা বলে। রূপ মুচকে এসে সাফরাতকে ঘুমোতে বলে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রূপন্তীকে ঘুমের মধ্যে বুঝতে পারে কেউ তাকে কোলে নিয়ে কোথাও যাচ্ছে। হুট করে কোল থেকে নামাই দেয় রূপন্তিকা। তাড়াতাড়ি চোখ খুলে দেখে রূপ সামনে দাঁড়ায় আছে। যখন এই রূপন্তিকা চিল্লাতে যাবে তখন এই রূপ মুখ চেপে ধরে আর আস্তে আস্তে বলে, হুস, চিল্লাস না, আমি অন্য কেউ না। শোন, তোকে আগে থেকে আমি পছন্দ করতাম। এখন কাল তুই নিজে প্রপোজ করে ভেবে দেখলাম কতদিন আর একা একা থাকবো বল। তাই আর কি, সকালে সারপ্রাইজ আছে তোর জন্য।
রূপন্তিকাকে পেছন থেকে জড়াই নিয়ে কথাটা বলে রূপ। কথাগুলো যেন রূপন্তিকার কানে বাজতেছে। রূপও তাকে ভালোবাসে, নিজের মধ্যে কেমন যেন একটা শিহরণ বয়ে যাচ্ছে। রূপের দিকে ঘুরে শক্ত করে জড়ায় নেয় রূপান্তিকা। পরক্ষণে কারো হাসির শব্দে রূপন্তিকা ঘুরে দাঁড়ায়, দেখে সামনে স্বর্ণা আর পিছনে সাফরাত দাঁড়ায় আছে। তোরা এখানে কখন আসলি? দেখ, যা দেখছিস ভুলে যা, আমি ভালো ছেলে। রূপের কথা সাফরাত আর স্বর্ণা হেসে ওঠে। পরক্ষণে স্বর্ণা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। সাফরাত প্রশ্ন করে, কি হয়েছে? ভাইয়া লুকিয়ে প্রেম করে, আমাকে বলেওনি। আর রূপান্তিকাও তো আমার ফ্রেন্ড, তাও বলে নাই আমাকে। তেমন কিছু না পাগলি, কান্না থামা। আর তুই কখন আসলি ছাদে? আর রাতে ছাদে কেন আসছিস? আর সাফরাত, তুইও? রূপ সাফরাতের দিকে রাগী চোখে তাকিয়ে কথাটা বলে। সাফরাত ভয়ে ধীর কণ্ঠে বলে, এমনি তাকাবি না, আমার ঘুম ধরছে না তাই বাহিরে আসলাম। তখন দেখি শরণ্যা মানে তোর বোন এইদিকে আসছে, তাই আমিও পিছু পিছু আসলাম, এই আর কি। রূপ আর কিছু বলে না। এরপর সবাই এক জায়গায় বসে একসাথে আড্ডা দিতে থাকে। তখন হঠাৎ করে স্বর্ণা বলে ওঠে, ভাইও তুমি না বলছো আমার রাতকে নিয়ে এসে দিবা? কই কবে এনে দিবা বলো তো? তুমি কথা দিয়ে কথা রাখো নাই। এমনকি আমার রাতও আমাকে কথা দিয়ে কথা রাখে নাই। সে আমাকে ছেড়ে চলে গেল আর আসলো না। আমার রাত আমার সাথে বেইমানি করলো। স্বর্ণা মন খারাপ করে কথাটা বলে। রূপ বিরক্ত আর কিছুটা রাগী সুরে বলে, চুপ, আমাকে রাগাবি না। কে এই রাত? 5 বছরের ছবি এনে আমাকে বলতেছিস যে ভাইও আমাকে খুঁজে এনে দাও। আমি কই পাবো তুই বলতো? সাফরাত আমার বোনকে পাবনা দিয়ে আয় তো। যা। কবে কার সেই রাত আমি কখনো দেখি নাই। ও নাকি ছোট থাকতে একসাথে খেলছে, এখন তাকে চাচ্ছে। ওরে ছাড়া নাকি ও কাউকে বিয়ে করবে না। রূপের এই কথাটাই বাকি ছিল সাফরাতের শোনা। যাকে সে পছন্দ করে সে নাকি আবার অন্য কাউকে ভালোবাসে। সাফরাত রাগী চোখে সোনার দিকে তাকায়। এরপর কি মনে করে রাতের ছবি দেখতে চায়। সাফরাত রাতের ছবি দেখে রূপের দিকে একবার তাকায়, সোনার দিকে একবার তাকায়, পরে নিজের দিকে তাকিয়ে স্বর্ণাকে প্রশ্ন করে, আচ্ছা সন্ধ্যাবতী, তুমি তো সেই ছোটবেলায় দেখেছো রাতকে, তাই না? এখন যদি সে অন্য কাউকে বিয়ে করে সংসার করে, আর তাহলে তুমি কি অন্য কাউকে বিয়ে করবা নাকি? তাই রাতকে ভুলে যাও, সে তো তোমার এতদিনে খোঁজ রাখিনি। সাফরাতের কথা রেগে গিয়ে সাফরাতের হাতে জোরে কামড় দেয় স্বর্ণা। সাফরাত চিল্লিয়ে উঠে বলেই বসে রাক্ষসী। স্বর্ণা যেন তা কানে নিল না, জোরে জোরে চিল্লিয়ে বলে উঠল, আমার রাত আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারে না। আমার রাত আমাকে কথা দিয়েছে সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আর সে আমার কাছে একদিন ফিরে আসবে। আর যদি বিয়েও হয়ে থাকে তাও আমি রাতকে চাই মানে চাই। স্বর্ণার কথা সবগুলো ওর দিকে অবাক আর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। আর ভাবে রাত এখন বড় হয়েছে, কিভাবে চিনবে তাকে। ও পাগলের মতো কথাবার্তা বলে সব। স্বর্ণা চিল্লাচিল্লি করে নিচে চলে যায়। হুট করে রূপ প্রশ্ন করে, কিরে সাফরাত, তুই সন্ধ্যাবতী বললি কেন স্বর্ণাকে? ওর নাম তো সন্ধ্যাবতী না। তুইও কি পাগল হলি? বুঝবা না বন্ধু, দেখা হয় আমার কোনো কোনো সন্ধ্যায়। তাহলে বলো না, শরণ্যা থেকে করি সন্ধ্যাবতী। তোর বোনের সাথে খুব মিল আছে এই সন্ধ্যাবতীর, বুঝলি? রোমান্টিকা কিছু না বলেই মুখ ভেঙচি কাটে। পরে সবাই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে আছে, রূপ কিছু বলবে সেটা শোনার জন্য। আর এইদিকে কাল থেকে আর সোনা কারোর সাথে কথা বলে নাই। ভাইও কি বলবা বলো, আমি ঘুমাবো। তোমার আজাইরা কথা শোনার জন্য আমি বসে নাই। রূপ সোনার কথা কানে নিল না। ও এমনিতেই রাতকে নিয়ে বাজে কথা বলে রেগে যায়। একটু পর সবাই এসে পড়লে রূপ বলতে শুরু করে, আব্বু, তুমি তো আমাকে বিয়ের কথা বলো তাই না? তাই ভাবছিলাম এবার বিয়েটা করে নিই। তবে শর্ত একটাই, আমার পছন্দের মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে। আমার পছন্দের মেয়ে আছে। রূপের কথায় সবাই তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। রূপ ঢোক গিলে নেয়। আর সাফরাত রূপের কাণ্ডে মুচকি হাসতেছে। রূপর দিকে রাগি চোখে তাকায়, আবার বলতে শুরু করে, মানে বলছিলাম কি বড় বাবা, তুমি না রূপন্তিকার জন্য ছেলে খুঁজছিলে? তা তোমার তো একটাই মেয়ে, ছেলে নাই। তাই তোমাদের ভালোর জন্য বলছিলাম কি, রূপন্তিকাকে আমার সাথে বিয়ে দাও। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে। আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি। রূপের এমন কথা সবাই মুখ চাওয়াচই করে হুহা করে হেসে দেয়। সাথে রূপের মা বাবা, রূপন্তিকার মা বাবা সবাই। রূপ বোকা হয়ে সবার দিকে তাকিয়ে আছে। তখন রূপন্তিকার বাবা বলে ওঠে, ও আচ্ছা, আমি ভাবছিলাম তুই হয়তো আমার মেয়েকে ভালোবাসিস, কিন্তু এখন দেখি তা না।
আমাদের ভালোর জন্য তুই এটা চাচ্ছিস? থাক বাবা, আমাদের ভালো চাইতে হবে না তোকে। আমার মেয়েকে যে পছন্দ করবে, ভালোবাসবে, তার সাথে রূপান্তিকার বিয়ে দিব। একটা মেয়ে আমার যাতে ভালোবাসা পায়, দয়া না। রূপ এবার ফেসে গেল। সাফরাত এখনো হেসে যাচ্ছে আর স্বর্ণার দাঁত দিয়ে নখ কাটতেছে। যেন হিসেবে তার কোনো কাজ নেই। রূপ ঢোক গিলে জোরেই বলে বসে, আরে বড় বাবা, আমি তোমার মেয়েকে ভালোবাসি, প্লিজ আমার সাথে বিয়ে দাও। তোমার মেয়েকে কষ্ট দিব না, প্লিজ। রূপের কথা এবার স্বর্ণাও হেসে দেয়। তারপর রূপের বাবা বলতে শুরু করে, থাক, তোকে আর বলতে হবে না। শারণ্য আমাদের সকালে বলেছে সবকিছু। আমরা তারিখও ঠিক করে রাখছি। কারো আপত্তি নাই এই বিয়েতে। আর 1 মাস পর তোদের বিয়ে। সবাই এখন থেকে রেডি হতে লাগলো। কার্ড ছাপানো, মার্কেট করা সময় লাগবে। স্বর্ণা কখন বললো আজব তো। আর এই দেখ কেমন নখ খাচ্ছে। এত কিছু নখ কখন করলো ও? এমন ভাব নিয়ে আছে যেন কিচ্ছু জানে না। স্বর্ণা ওদের পাত্তা না দিয়ে চলে যায়। তখন শফিকুল বলতে শুরু করে, সকালে যখন আমরা শুয়েছিলাম তখন শারণ্য, তোর বড় আব্বু, আম্মু সবাইকে নিয়ে আমার রুমে আসছে। প্রথমে আমি অবাক হয়েছিলাম যে এই সাত সকালে এখানে আবার কি দরকার। শারণ্য আমাকে কিছু বলতে না দিয়ে বলতে শুরু করছিল, আব্বু শোনো, ভাইও আর রূপান্তিকা একে অপরকে পছন্দ করে, তাই আমি চাচ্ছিলাম তোমরা সবাই মেনে নাও। আর রূপান্তিকার কোনো ভাই বোন নাই, এখানেই থাকবে, সবার ভালো লাগবে। কিন্তু মা, তুই যেটা বলতেছিস বুঝলাম, কিন্তু আত্মীয়ের ভিতর কি বিয়ে দেওয়া ঠিক হবে? তুই বল আমাকে, ঝামেলা যদি হয়। তাই আমি এটা মানতে পারবো না। তোমরা কি আব্বু আম্মুকে চিনো না? বড় আব্বু তোমার মেয়েকে কি কখনো কষ্ট দিবে? তুমি কি চাচ্ছ যে রূপান্তিকা নয়তো ভাইও কিছু একটা করে বসুক? তারপর আর কি সবাই বুঝে শুনে ঠিক করলো সবকিছু। আর মেয়েটাকে কি হয়েছে সকাল থেকে গম্ভীর মুখে আছে। আমি দেখতেছি, ভেবো না। ও রাত এর চিন্তায় মগ্ন। তোমরা বলো, এই রাতকে কোথায় পাবো আমি? এতদিন বিয়ে হয়েছে নাকি, আর চিনবো কিভাবে? এরপর সবাই যার যার কাজে ব্যস্ত। রূপ আর সাফরাত রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। অফিসে এসে রূপ দেখতেছে সাফরাতের মুড অনেক ভালো, তাই সাফরাতকে প্রশ্ন করেই বসে, কিরে, কি হয়েছে বলতো? খুব চিল মুডে আছিস দেখছি তুই। আমার বোন কি তোর সাথে লাইন মারতেছে নাকি? কি ব্যাপার বন্ধু? আহা বন্ধু, তোর বোনকেই তো আমি বউ বানাবো। তোর বোন নিজে আমার বউ হতে চাইবে একদিন, দেখে নিস। তোর বোন না রাতকে ভালোবাসে? ও সাফরাতের এমন গা সারা কথায় কিছু সন্দেহ নিয়ে রূপ ওর দিকে তাকায়। আবারও রাত পেরিয়ে সকাল হলো। স্বর্ণা ঘুম থেকে উঠে তার বিছানায় একটি চিঠি পায়। চিঠিতে যা লেখা আছে সেটা পরে জোরে জোরে চিল্লাতে থাকে আর নাচতে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আবার সন্ধ্যাবতী অভিমান করে আছো বুঝি? অভিমান করো না, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরে আসব। তবে আশা করি তুমি নিজে আমাকে খুঁজে নিবে। এতদিন আড়ালে ছিলাম তোমাকে তোমার থেকে, এটা দেখার জন্য যে তুমি কি সত্যি আমার জন্য অপেক্ষা করে আছো, নাকি আমাকে ভুলে অন্য কাউকে নিয়ে মত্ত আছো। কিন্তু না, দেখলাম তুমি আমাতেই সীমিত আছো। আশা করি আরো কিছুটা অপেক্ষা করবা। কোনো এক সন্ধ্যা রাতে তোমায় দেখা দিব আমার সন্ধ্যাবতী। আজ থেকে না হয় আমি তোমায় সন্ধ্যাবতী নামটা দিলাম। আমার সন্ধ্যাবতী তুমি, ইতি। তোমার সেই ছোট্ট বন্ধু রাত। এমন মরিস না। কে আসছিল তোর রুমে? আর এই চিঠি কই পেলি? আর হ্যাঁ, এবার তো শান্তি, তোর রাত ফিরে এসেছে। আমাকে আর জ্বালাবি না। তোর জ্বালায় আমার জীবন শেষ। সর এখান থেকে, যা, তো লাফাস না। কার না কার লেখায় চিঠি। চুপ, দেখো আমার রাত ফিরে এসেছে। আমার কাছে আসলে তোমাদের নামে বিচার দেব আমি। আমাকে সবাই পাগল বলতে। তোমরা এবার দেখো রাত নামে কেউ আছে। কি ব্যাপার আমার বাপজান, এত খুশি লাগতেছে কেন আজ? আমার বৌমা পাইছে নাকি? কতদিন থেকে বলছি বিয়ে কর, একটা নাতি নাতি নিয়ে খেলা করব, তা না। মামুনি, খুব তাড়াতাড়ি তোমার বৌমা আনবো। ওয়েট, পিক দেখাই। এই দেখো তোমার বৌমা। কেমন, পছন্দ হয়েছে তো তোমার? মাশাল্লাহ, হবে না কেন বলতো? এত সুন্দর একটা মেয়ে পছন্দ না হয়ে কি আছে? আমাকে বুঝা। তা প্রেম করছিস
নাকি অন্য কিছু? হুম হুম। মামুনির থেকে দেখি আজকাল কথাও লুকানো শিখে গেছিস। আরে মামুনি, তুমিও না, কি যে বলো! আমি পছন্দ করি, তোমার বৌমা তো রাত নামের একজনকে পছন্দ করে। ছোটবেলার নাকি রাত, তার 5 বছরের একটা ছবি নাকি আছে সেই রাতকে। সালমা বেগম না বুঝে সাফরাতের দিকে তাকায়, পরক্ষণে কিছু মনে পড়তেই খিলখিল করে হেসে ওঠে আর সাফরাতের মাথায় বাড়ি মেরে বলে, মেয়েটাকে সব বলে দে। সকাল 10টায় সোনার কলেজ বন্ধ থাকায় কলেজে না গিয়ে শুয়ে আছে আর ভাবতে লাগলো সে 14 বছর আগের ঘটনা, যখন সোনার বয়স ছিল 6 বছর, ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, আর রাতের বয়স ছিল 11 বছর, ক্লাস 5-এ। স্বর্ণা তখন গ্রামে থাকতো, রাত ছিল পাশের গ্রামে। প্রতিদিন স্বর্ণা একটা ছোট পার্ক আছে, ওখানে যেত খেলা করতে। সেদিন প্রথম দেখা হয় রাতের সাথে। ফ্ল্যাশব্যাক। ছোট স্বর্ণা ধীর পায়ে পার্কে ঢুকে ছোট বাচ্চাদের সাথে খেলতে লাগলো। তখন রাত দূর থেকে সোনার বাচ্চামি ফেস দেখে মায়া হয়, তাই রাত সোনার কাছে এসে স্বর্ণাকে ডাক দেয়। এই বিচ্ছি, এদিকে আসো। তোমার নাম কি? তুমি এত কিউট কেন? আমার বউ হবে? অনেক আদর করবো তোমাকে, আমার অনেক অনেক ভালো লেগেছে। বউ বউ কি? হ্যাঁ, বউ হব। তাহলে আমাকে তুমি প্রতিদিন চকলেট এনে দিবা, ফুল দিবা, বলো? হ্যাঁ দিব, প্রতিদিন নিয়ে আসবো তোমার জন্য। তুমি আমাকে জামাই বলবে, আমি বউ বলবো, কেমন? তোমার নাম কি পিচ্ছি? আমার নাম স্বর্ণা। তোমার নাম কি? তুমি এত পাতলা কেন? কেমন লাগে? কিন্তু তুমি অনেক সুন্দর। আমার নাম সাফরাত, বুঝলে পিচ্ছি বউ? সারাত? তোমার নাম সালাত? সাপরাত? হুশ হয় না। এত বড় নাম কেন? ছোট নাম বলো। আমি এত বড় বলতে পারবো না। তুমি ছোট নাম বলো। ওকে ওকে আমার বউ। কি বলবা কি বলবা? আচ্ছা, সাফরাত না, তুমি শুধু রাত করে বলবা, কেমন? তোমার জন্য না হয় রাত নামটা দেয়া হলো। তারপর পরের দিন রাত আসে ওই পার্কে। স্বর্ণা রাতকে দেখে দৌড়ে যায় তার দিকে। রাতও মুচকে সে স্বর্ণাকে নিয়ে বেঞ্চে বসে। তখন স্বর্ণা রাতকে বলে, আমার বর, আমার বর, তুমি এসেছো। দাও আমার ফুল, চকলেট সব দাও। তুমি এসেছো, দাও, খাবো আমি, দাও। সাফরাত মজা করে বলে যে আমি আনি নাই। তখন জোরে সাফরাতের হাতে একটা কামড় বসায় দেয়। সাফরাত প্রথমে লাফায় ওঠে, পরক্ষণে নিজেকে শান্ত করে সব বের করে দেয়। এবার ছোট স্বর্ণা বোকার মতো তাকাই আছে। রাত মুচকে সে স্বর্ণার গালে চুমু এঁকে দেয়। এভাবেই তাদের দিন কাটতেছিল। একদিন সাফরাত তার 5 বছরের একটি ছবি স্বর্ণাকে দেখালো, সেটা স্বর্ণা একবারে নিয়ে নেয় আর সাফরাতের থেকে ছবিতে লিখে নেয় আমার জামাই রাত। দিন চলতে থাকে তার গতিতে। তাদের ছোট পাগলামি ভালোবাসা হাসি ঠাট্টা করতে করতে একটা বছর কেটে গেল। একদিন বিকেলে স্বর্ণা যখন রাতের জন্য দেরি করতেছিল পার্কে, তখন তার দৌড়ে হাঁপাতে হাঁপাতে সে স্বর্ণাকে বলে, বউ বউ শোনো, মামুনি না আমাকে নিয়ে ঢাকা যাবে, আর এখানে থাকবে না। তোমার সাথে আমার আর দেখা হবে না। আমি বড় হয়ে তোমার কাছে ফিরে আসব, তোমাকে বিয়ে করে নিয়ে যাব, কেমন? না না, তুমি কোথাও যাবে না। আমি কার সাথে খেলবো? তুমি কোথাও যাবে না জামাই। তুমি আসবে না আর তুমি যাবে না, কেমন? পাগলামি করে না বউ, কথা দিলাম আমি তোমার কাছে ফিরে আসব। আচ্ছা, পাগলামি করে না বউ, কথা দিলাম আমি তোমার কাছে ফিরে আসব। আমার জন্য অপেক্ষা করবা তুমি, কেমন? কাউকে বিয়ে করবে না, একদিন তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব আমি। কান্না করে না আমার পাগলি। স্বর্ণা তখন পাগলের মতো কান্না করতে থাকে। পরে রাতকে কথা দেয় রাতকে ছাড়া কাউকে বিয়ে করবে না সে। সেদিনের পর এতটা বছর চলে গেল। স্বর্ণা সবসময় রাতের সেই ছবিটা দেখতো আর এটাই ভাবতো রাত তার জামাই। সেই ছোট মনে কথাগুলো জমিয়ে থাকা স্বর্ণা রূপন্তিকার ডাকে বাস্তবে ফিরে আসলো। বর্তমান। কি ভাবিস এত? চল, ভালো লাগতেছে না, কোথাও থেকে ঘুরে আসি। আর সময় নেই, এই বাড়ির বউ হব, কোনোদিন জানি। স্বর্ণা কিছু না বলে রূপন্তিকার সাথে বাইরে বের হয় আর সাফরাত নিজের কেবিনে বসে বসে ভাবতে থাকে আর মনে মনে বলে, সরি আমার ছোট্ট বউ শরণ্যা, তোমার কথা রাখতে পারিনি আমি। কথা দিয়েছিলাম তোমাকে বিয়ে করব, তোমার কাছে ফিরে যাব একদিন। কিন্তু ঢাকা আসার পর তোমার কথা আর মনে ছিল না। প্রথম দিন ঢাকা এসে মামুনিকে বলেছিলাম তোমার কথা, আর কখনো তোমাকে মনে হয়নি। আর তুমি কিনা এখনো সেই আমি ছোট রাতকে পাগলের মতো ভালোবাসো। তুমি কথা রেখেছো, অথচ আমি রাখতে পারলাম না। কখনো যদি জানতে পারো যে আমি তোমাকে ভুলে গেছি, তাহলে কি করবে তুমি জানি না। সাফরাতের খুব খারাপ লাগতেছে। তার বয়স ছিল তবু স্বর্ণাকে ভুলে গিয়েছিল।
আর ছোট স্বর্ণার সব মনে আছে। রূপ সাফরাতের কেবিনে এসে দেখে সাফরাত কিছু ভাবতেছে। রূপ সাফরাতের মাথায় চাটি মেরে বলে, কি দরকার ছিল স্বর্ণার রাত সাজার? ও রাতকে সত্যি ভালোবাসে। জানিও না কে এই রাত। ছোট থাকতে প্রতিদিন আমাদের গ্রামের ছোট পার্কে খেলতে যেত। হয়তো তখন পরিচয় হয়েছিল, কিন্তু তুই ওর রাত সাজলি কেন? আমি কাল তোর চিঠি নিয়ে গিয়ে রাখছিলাম, পড়ছিলাম না, কিন্তু এটা করা ঠিক হয়নি। রূপের কথা শুনে সাফরাত মুচকে সব খুলে বলে যে সেই রাত আর সেই সাফরাত। রূপ অবাক হয়ে তাকে সাথে অনেক খুশি হয়। শোন, তোর বোনকে কিছু বলিস না আগে। কিছুটা মজা নিই ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, কত মজা হবে বল। হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় সাফরাত রূপ দুজনেই। স্বর্ণা রূপন্তিকা দাঁড়িয়ে আছে। তাহলে কি সব শুনে ফেললো? স্বর্ণা বলতে শুরু করলো, কি ব্যাপার, আমাকে দেখে তোমরা সবাই চুপ হয়ে গেলে কেন? কি বলছিলে বলো, আমরা একটু সবাই শুনে আড্ডা দেই তোমাদের সঙ্গে। আর ভাইয়া, তুই আজকে একা চলে আসছিস? আমিও তো তোর সঙ্গে আসতে চাইছিলাম। সাফরাত তো ভয় পেয়ে গেছিল যে স্বর্ণা সবকিছু শুনে ফেলেছে নাকি। শুনতে পারে নাই ভেবে এবার হাসি মুখে বসে স্বর্ণাকে বলতে শুরু করে, কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? অফিস টাইমে তোমরা অফিসে আসছো কিসের জন্য? তোমরা ঘুরতে চাইলে অন্য কোথাও ঘোরো। এটা অফিস, কাজ করতে হয়, অন্য কিছু না। সাফরাতের কথাই স্বর্ণা রেগে যায়। অযথা তাদেরও তো অফিস, তাও নাকি তাদের আসা যাবে না। স্বর্ণা রেগে তার ভাইকে উড়োধুরা বকাবকি শুরু করতে লাগলো। স্বর্ণাকে রেগে কথা বলাতে সাফরাত বেশ মজা পাচ্ছে। একটুকুতেই মেয়েটা রেগে যায়, ছোট থেকে এটা তার স্বভাব। এবার রূপ চুপ থাকতে পারলো না। সাফরাত আর স্বর্ণাকে ঝাড়ি মারতে শুরু করলো। তারপর দুজনেই চুপ মেরে যায়। এরপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। মার্কেটের দিকে সবাই বেশ কিছু কেনাকাটা করার পর যখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিবে, তখন হুট করেই কোথা থেকে একটা ছেলে এসে স্বর্ণাকে জড়াই ধরে। সেখানেই সাফরাত ছিল। সাফরাত তো রাগী চোখে তাদের দিকে তাকায় আছে, যেখানে হচ্ছেটা কি। এমন হুট করে জড়া ধরার জন্য স্বর্ণাও কিছুটা ভরকে যায়। পরক্ষণে ছেলেটাকে দেখে কিছুটা রাগী ভাবে তাকায়, কিন্তু ছেলেটা কোনো কিছু না বলে স্বর্ণার গালে একটা ছোট কিস করে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে বলে যায়, ব্যাব, তোমার জন্য আজকে রাতে সারপ্রাইজ আছে। রূপ এবার কিছুই বুঝতে না পেরে স্বর্ণাকে প্রশ্ন করে বসে, কারণ এর মাথায় কিছুই ঢুকলো না। হুট করে কোথা থেকে একটা ছেলে সেভাবে জড়ায় ধরে আবার কিস করে চলে গেল, কিছু বলার সুযোগ না দিয়ে। তারপর তাদের দিকে আগে থেকেই সাফরাত রাগী চোখে তাকিয়ে আছে। ছেলেটাকে এমন হুট করে এসব কি করে যাচ্ছে? আর তুইও কিছু বললি না? এটা কোন ধরনের বেয়াদবি বলতো আমাকে? আশেপাশে কাউকে দেখে না নাকি? আর কিসের সারপ্রাইজের কথা বলে গেল? তুই কি চিনিস ছেলেটাকে? একসাথে এত প্রশ্ন করে নাকি কেউ? চিনি আমি, আমাদের কলেজের সিনিয়র। আমার 4-5 বছরের বড় হবে হয়তো। আমাকে কয়েকবার প্রপোজ করছিল, কিন্তু অ্যাকসেপ্ট করি নাই। তারপর তো প্রায় 1 মাস দেখা হয়েছিল না। আজকে হুট করে কোথা থেকে আসলো কে জানে। বাহ, সেজন্য রাস্তাঘাটে এমন নোংরামি হবে নাকি? কোনো কমন সেন্স নেই? যত সব। রূপ থাক, অফিস রেখে এখানে এসে আছে। আমি গেলাম, টাটা। সাফরাত সেখান থেকে চলে যায়। স্বর্ণা বোকার মতো তাকিয়ে আছে, হলোটা কি এখানে। রূপ বুঝলো সাফরাত রেগে আছে, সেজন্য রূপন্তিকার স্বর্ণাকে নিজের মতো করে থাকতে বলে সাফরাতের পিছে দৌড় মারে। স্বর্ণা রূপন্তিকা কিছু না বলে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যায়। সাফরাত সেখান থেকে অফিসে না গিয়ে বাসায় চলে যায়। রূপ কিছু বলল না। রাতে স্বর্ণার ফোনে একটা মেসেজ আসে। মেসেজ পেয়ে নিচে দৌড় মারে স্বর্ণা। নিচে গিয়ে যা দেখে তা দেখে অবাকের চরম পর্যায়ে চলে যায়। তার মানে মেসেজে লেখা ছিল, আমার শরণ্যা রানী, আমি ফিরে এসেছি তোমার লাইফে। বড্ড ভালোবাসো আমায়, আমি জানি। সেই ছোট্টবেলায় আমাকে দেখেছো, আমার সাথে খেলেছো, তবুও কখনো ভুলে যাওনি আমাকে। এতটা ভালোবাসো আমায়। তোমাকে বলেছিলাম যে ফিরে আসবো একদিন, তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব। আমি ফিরে এসেছি। ইতি তোমার পিচ্ছি বর রাত। স্বর্ণার নিচে নেমে এসে দেখে রাতুল দাঁড়ায় আছে। রাতুল বলতে মার্কেটে যে ছেলেটা স্বর্ণাকে জড়াই ধরছিল। স্বর্ণা ভাবতেই পারেনি রাতুলই তার রাত। স্বর্ণা দৌড়ে গিয়ে রাতুলকে জড়াই ধরে বলতে শুরু করে, রাত, তুমি আমার রাত। এতদিন বলো নাই কেন আমাকে? কত ভালোবাসি তোমায় জানো, কত মিস করছি তোমায়। আর এতদিন পর নিজের পরিচয় দিলে আমাকে। কেন এমন করলে আমার সাথে? রাতুল স্বর্ণাকে 2 হাত দিয়ে জড়াই নিয়ে স্বর্ণার মাথায় হাত বুলিয়ে দেয়। এতক্ষণে স্বর্ণা দৌড়ে আসা দেখে সবাই বাইরে আসে। এসে দেখে এসব কাণ্ড। তার থেকে বড় কথা, রূপ শকড খাইছে। এ রাত হলে সাফরাত কি মিথ্যে কথা বলল?
রূপ কিছু না বলে নিজের রুমে গিয়ে সাফরাতকে ফোন দেয়। কি সমস্যা, ফোন দিচ্ছিস কেন? কেমন ভাই তুই, বোনের খেয়াল রাখতে পারিস না? যা তার সাথে মিশতে দেশ। কি বলবি বল, তাড়াতাড়ি ঘুমাবো আমি। কুল কুল বন্ধু, বুঝতেছি না এখন কেমন করে বলবো তোকে কথাটা। যে রেগে আছিস তার উপর না জানি আমার কথা শুনলে স্ট্রোক না করিস। মাথা ঠান্ডা কর আর আমার কথা শোন, তার আগে নিজেকে কন্ট্রোল করে নি। মেজাজ খারাপ করিস না। কি বলবি বল, মাথা ব্যথা করছে, রাগ উঠছে। বল কি বলবি এমন, এত হেয়ালি করিস না তো। আসলে শোন, মার্কেটে যে ছেলেটাকে দেখলি সে এখন এসে নিজেকে রাত দাবি করছে। এখন কি করব বুঝতেছি না। আসলে কে রাত, তুই নাকি ওই ছেলেটা? কিছু একটা বল যাতে বুঝতে পারি আমি। এই তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আচ্ছা একটা কাজ কর, তুই ওই ছেলেটার হাত দেখ। আমার হাতে তোর বোন কামড় দিয়েছিল, এখনো দাগ আছে। তুই দেখ আছে নাকি। আর কোনো প্রমাণ তো নাই আমার কাছে, এটাই চেক কর। রূপ এবার রুম থেকে বের হয়ে দেখলো রাতুল রাত আর স্বর্ণা বসে আছে, গল্প করতেছে। রূপ এসে রাতের হাত চেক করে দেখে দাগ আছে। রূপ এবার কি করবে বুঝতে পারে না, তাই স্বর্ণাকেই বলে। স্বর্ণা কোথা থেকে কে এসে বলল আমি রাত? তাহলে কি তোকে বিশ্বাস করতে হবে নাকি? আগে তো সব পরীক্ষা করে দেখ, এ তোর রাত নাকি অন্য কেউ। হতেও পারে যে মিথ্যে বলছে, তোকে ভালোবাসে তাই। কি বলছিস এইসব ভাইয়া? এই দেখ, রাতের হাতে কামড়ের দাগ আছে, আর ছোটবেলায় যা যা হয়েছে সব বলতে পারতেছে আমাকে। তুই কি আমাকে ভালো থাকতে দিবি না? স্বর্ণার রাগ দেখে রূপ কিছু না বলেই চলে যায়। রাত একটু পর চলে যায়। রূপ সাফরাতকে সব বলে। স্বর্ণা নিজের রুমে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। সকালে স্বর্ণা আজ অনেক হ্যাপি, কালকে তার রাতকে পেয়েছে। সে নাচতে নাচতে নিচে নেমে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। স্বর্ণাও গিয়ে সেখানে বসে। স্বর্ণার বাবা উঠে বলে, সারান্ন, রাতকে যেহেতু পাইছিস, তোর বিয়েটা তাহলে আর রূপের সাথে কমপ্লিট করি কি? কি বল? রাতের সাথে কথা বলে দেখ কি বলে। আসতে বল তার মা বাবাকে আমাদের বাসায়। রূপ তার বাবার কথায় কেসে ওঠে আর ভাবে সাফরাত কি করবে আল্লাহ জানে। স্বর্ণার অবস্থা খারাপ করবে যে ছেলে। স্বর্ণা উঠে গিয়ে রাতকে ফোন করে সব বলে। রাতও অনেক হ্যাপি, সে স্বর্ণাকে অনেক কষ্টে বাগে আনছে। আর তাড়াতাড়ি বিয়ে করতে পারলে স্বর্ণা শুধু তারই থাকবে, আর কেউ চাইলেও তার থেকে ছিনিয়ে নিতে পারবে না। বিকালে রাত তার বাবা মাকে নিয়ে স্বর্ণাদের বাসায় এসে সবকিছু ঠিকঠাক করে চলে যায়। রূপ আর স্বর্ণার বিয়ে একই দিনে হবে। রূপ সকাল থেকে ফোন দিচ্ছে সাফরাতের কাছে, কিন্তু সাফরাতের কোনো খবর নাই। কিছু মাথায় আসতেছে না। রাত 12টায় সবাই ঘুমিয়ে আছে। চুপি চুপি সাফরাত স্বর্ণাদের বাড়িতে প্রবেশ করে। রূপ ঘুমের মাঝে বুঝতে পারে কেউ তাকে শূন্য ভাষায় নিয়ে যাচ্ছে। হুট করে রূপ চিল্লিয়ে ওঠে, সামনে তাকিয়ে ভয় পেয়ে যায়। তুই এত রাতে তুই আমার বাসাতে কি করিস? আসলে তুই কি সাফরাত নাকি? ও মা গো, ভূত! বাঁচাও আমাকে, বিয়ের আগে মেরে ফেললো গো, আমার মাজা গেল গো। চুপ, একটা কথাও না। ভূতের বাপ আমি, আজ খারাপ আছে। একদম ন্যাকামি করবি না মেয়েদের মতো। ওই তোর বোনের কাণ্ড জ্ঞান নেই। রাতকে ভালোবাসি ভালোবাসি করছে, অথচ আমাকে না চিনে অন্য একজনের সাথে বিয়ে কমপ্লিট করছে। তোর বোনকে মেরে ফেলবো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে। ইয়ে মানে বলছি কি, শোন না, তুই একদম আমার বোনের দিকে নজর দিবি না। দেখো যেটাতে খুশি সেটা ওকে দিতে চাই, তাই প্লিজ ঝামেলা করিস না। আমি জানি তুই রাত, কিন্তু দেখ রাতুল ছেলেটাকে আর কেন এমন করছে কে জানে। আর যাই হোক, ছেলেটা স্বর্ণাকে ভালোবাসে, তাই প্লিজ ভালো থাকতে দে ওদের, ওদের মাঝখানে আসিস না। কি বললি তুই? রূপ তুই ঠিক আছিস? বলতো আমাকে, কি বলছিস তুই এসব? তুই খুব ভালো করে জানিস এই কয়দিনে তোর বোনকে কতটা ভালোবাসি, আর সেই তুই কিনা আমাকে এসব বলছিস। দেখ রাগাবি না আমাকে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি ছেলেটা কি চায়, আর সে কে, যে নিজেকে রাত বলে দাবি করে, আর এমন কি রাতের চিহ্ন তার মাঝে। দেখ জানি তুই কতটা ভালোবাসিস স্বর্ণাকে, তবু আচ্ছা যা ভালো বুঝিস কর। তবে আমার বোন যদি কোনো কষ্ট পায় তোর থেকে, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। ওইটা আমার নয়নের মণি, খুব ভালো করে জানিস তুই। ও যখন যা চায় তাই দিয়েছি আমি। চিন্তা করিস না সেসব নিয়ে। শোন, একা তো আর প্ল্যান করা যায় না, তাই তোকে নিয়ে প্ল্যান করব। আর সেজন্য ছাদে আনলাম, কিন্তু এত রাতে ছাদে না থাকাই ভালো। চল তোর রুমে যাই আগে। আর হ্যাঁ, খুব ক্ষুধা লেগেছে, খাবার দে, না খেয়ে আছি আমি। আর রূপ আর সাফরাত নিচে নেমে আসে। রূপ সাফরাতের জন্য খাবার এনে দেয়। সাফরাত খেয়ে রূপকে তার সব প্ল্যান বলে। সাফরাতের কথায় রূপ রেগে যায়, রেগেই বলতে শুরু করে,
ওই কি ভাবছিস তুই? আমাকে বলতো। তোর তো দেখি সাহস বেড়ে গেছে। আমার বোনকে নিয়ে তুই আমার সাথে প্ল্যান করতে বসছিস। আর কি সব বলছিস? আমি এমন করব তোর জন্য, তাই না? লাত্তি খাবি। সর যা। প্লিজ কলিজা আমার, রাগ করিস না। দেখ, তুই ছাড়া তো আমার আর বেস্ট ফ্রেন্ড নেই। তুই তো কারোর সাথে মিশতে দিসনি, তাই তুই আমার যে শালা হওয়ার আগে কিন্তু আমার বন্ধু। তাই প্লিজ না করিস না, যা বলছি রাজি হ। প্লিজ কলিজা আমার, প্লিজ। তুই ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। ওকে ওকে ওকে, থাক আর বলতে হবে না। কাল থেকে মিশন শুরু করতে হবে। আর দেখতে হবে কে রাতুলকে ভালোবাসে। আর এমন মেয়ে আছে কিনা যে টাকার জন্য সব করতে পারে। তবে আর কি, আমার কোমরটা তো ভাঙছিস তুই। আয় ঘুমা। আর কোনো কথা নয় রাতে। ইয়ে মানে বলছিলাম কি বন্ধু, তুই থাক, আমি একটু আমার বউটাকে দেখে আসি। প্রমিস কিচ্ছু করবো না বিয়ের আগে। বিয়ের পরের কথা ভিন্ন। একদিকে সাফরাতের কথা শুনে রূপ হেসে দেয়। সাফরাত স্বর্ণার রুমের সামনে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ করা। সাফরাত ভাবে এটাই বুঝি হওয়ার ছিল। পরক্ষণে মনে মনে এদের সব রুমের ডুপ্লিকেট চাবি আছে, যার দ্বারা বাইরে থেকে দরজা খোলা যায়। সাফরাত রূপের সাথে ঝগড়া করে চাবিটা নিয়ে আসে। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে স্বর্ণা এলোমেলো ভাবে শুয়ে আছে। সাফরাত দরজা লাগায় স্বর্ণার পায়ের কাছে গিয়ে বসে আর পকেট থেকে একটা পায়েল বের করে স্বর্ণার পায়ে পরাই দেয়। এরপর স্বর্ণার ঘুমন্ত কয়েকটা ছবি উঠিয়ে নেয়, সাথে পায়েল পরা পায়েরও কয়েকটা ছবি উঠায়। আর ভাবতে থাকে সেই ছোটবেলার কথা। সাফরাতের সব মনে পড়ে গেছে। সাফরাত মুচকি হেসে ভাবে সেই দিনের কথা যেদিন সাফরাত শেষবারের মতো স্বর্ণার সাথে দেখা করছিল। অতীত। সাফরাত যখন স্বর্ণার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন স্বর্ণার পেছন থেকে সাফরাতের হাত টেনে ধরে আর কেঁদে দেয়। সাফরাত স্বর্ণার চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলেছিল, এই আমার পিচ্ছি বউ, কাঁদে না শোনা বউ আমার। আমি একদিন তোমার কাছে ঠিকই ফিরে আসবো, দেখে নিও। একদম মন খারাপ করবে না, কেমন? কি হয়েছে তোমার? এভাবে কান্না করলে কি আ- আমার যেতে মন চাইবে বলো? আচ্ছা, কি নেবে বলো? যখন ফিরে আসবো তোমার কাছে, তখন কি নিয়ে আসবো বলো? এটা শুনে যেন স্বর্ণা অনেক খুশি হয়। স্বর্ণা সাফরাতের হাত ধরে ঘুরতে শুরু করে আর বলে, সত্যি তুমি আমার জন্য আমি যা চাইবো তাই নিয়ে আসবা? তাহলে কি চাইবো তুমি বলো? তোমাকে ছাড়া তো কিছু ভালো লাগে না আমার রাতভর। আচ্ছা, তুমি আমাকে ঝুনঝুনিওয়ালা একটা নূপুর এনে দিও, কেমন? যেদিন সাফরাত স্বর্ণার কথা শুনে মুচকি হাসি দিয়ে চলে আসে। বর্তমান। সাফরাতের ধ্যান ভেঙে যায় স্বর্ণার নড়াচড়া করাতে। সাফরাত কি জানি ভেবে স্বর্ণা ঠোঁটে ঠোঁট ছোঁয়া একটা ছবি উঠায়, তারপর ঘাড়ের কাছে যে তিলটা ছিল সেখানে ছোট করে একটু চুমু এঁকে দেয়। এরপর সাফরাত তার নিজের হাতের দিকে তাকায় এবং কামড়ের দাগটা স্বর্ণার দেওয়া। সাফরাত যখন স্বর্ণাকে ছেড়ে চলে গেছিল, এর মাঝে সে ভুলে গেছিল স্বর্ণার কথা, কিন্তু এই হাতের কামড়ের দাগটা তাকে কেমন যেন একটা ভালো লাগা অনুভব করাতো, যার জন্যই সে মাঝে মাঝে দাগটাকে নিজেই কামড় বসাতো। আর সে এখনো দাগটা আছে। সাফরাত সবশেষে দরজা লাগাই দিয়ে রূপের রুমে এসে দেখে রূপ ঘুমিয়ে আছে। সাফরাত রূপকে কিছু না বলি বাসা থেকে বের হয়ে যায়, এখানে না থাকাই ভালো। সাফরাত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন রূপের ঘুম ভাঙে তখন তাকে সাফরাত নাই, পরে ফোন দিয়ে শুনে রাতেই চলে গেছে। এদিকে স্বর্ণা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন বিছানায় বসে, তখনই বুঝতে পারে তার পায়ে কিছু একটা আছে। সে তাকায় দেখে একটা পায়েল। ওয়াও, এত সুন্দর একটা পায়েল! ওয়েট, এটা তো আমার না। আমি তো রাতের দেওয়া পায়েল ছাড়া কারো পায়েল পরবো না বলে পায়েল কিনি নাই। তাহলে এটাকে কেন দিয়ে গেল? কি জানি, বুঝি না কিছু। যাই হোক, খুলে রাখি। রাত ছাড়া কারো অধিকার নেই আমাকে পায়েল পরানোর। এইভাবে 15টা দিন কেটে গেল। সাফরাত আর রূপ তাদের কাজে ব্যস্ত, তার উপর বিয়ের জন্য সব কাজ চলতেছে। আজকে সাফরাত আর রূপ বের হয়েছে একটা পার্কে একজনকে দেখা করার জন্য। সাফরাত অনেক বেশি এক্সাইটেড। পার্কে গিয়ে সাফরাত আর রূপ একটা মেয়ে বসে আছে, সেখানে যায়। পরিচয় হওয়ার পর মেয়েটা নিজেই বলতে লাগে, হাই, আমি রুমি, রাতুলের বেস্ট ফ্রেন্ড আর ওর চাচাতো বোনও হই। আমি জানি আপনারা কেন দেখেছেন, আর আমি সত্যিটাই আপনাদের বলবো। রাতুল আসলে রাত না, ও অনেক আগে থেকেই স্বর্ণকে ভালোবাসতো, কিন্তু স্বর্ণ বলতো ও রাত নামে কোনো একজনকে ভালোবাসতো। তো এটা নিয়ে রাতুল অনেক খোঁজ নিয়ে রাতের ব্যাপারে সব জানতে পারে, যে রাত কে, কেমন, কিভাবে, কি হয়েছিল। সেটার মূল নেট রিপিট সেটার মূলত নেটে একটা পেজ আছে,
ওটা স্বর্ণ নাকি তার কাহিনী বলেছিল। ওইখানে রাতুল সব জানতে পারে আর তারপর রাত সেজে আসে। ও, এই ব্যাপার। কিন্তু তার হাতে দাগ আছে, সেটা কিভাবে কি করলো ও? আর তুমি না ওর বেস্ট ফ্রেন্ড, তাহলে সব সত্যি বলেছো কেন আমাদের? তুমি চাও না তোমার ফ্রেন্ড স্মরণাকে বিয়ে করুক? ফ্রেন্ডরা তো চায় বন্ধু ভালো থাকুক। এই শালা থাম, তুই তো সত্যিই শুনতে আসছিস, এখন আবার এমন করিস কেন? নাকি তুই চাচ্ছিস যে রাতুল স্বর্ণাকে বিয়ে করে নিক? সর, যা ভাগ। আর রুমি, তুমি বলো এখন উপায় কি? তুমি সত্যি বলছো এর পিছনে কারণ আছে, তা বুঝতেই পারছি আমি, তাই শর্ট করে বলে ফেলো। আমি রাতুলকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। রাতুলকে কখনো বলার সাহস হয় নাই। আর যখন বলবো তখন ঠিক স্বর্ণের সাথে পরিচয়। আর রাতুল স্বর্ণকে নিয়ে পাগলামি করতে লাগছিল, তাই আর বলা হয়ে ওঠে নাই। আমি চাচ্ছি বিয়েটা যেন না হয়। আর ওর হাতে জাস্ট মেকআপের ওই রকম দাগ বানানো। আমি সব বললাম, এখন বাকিটা আপনাদের ব্যাপার। ওকে ওকে, একটা আইডিয়া পেয়েছি। রূপ, তোদের বাসার সবাইকে বলে দে আমি রাত শরণ্যা ছাড়া ও যেন না জানে। আর রাতুলকে বিয়ের দিন আমরা সরাবো আর রুমির সাথে বিয়ে দেব। আর রাতুলের জায়গায় আমি বিয়ে করব আমার সন্ধ্যাবতী বউকে। সো আমিও আয়োজন করি। এমনি এমনি তো আর বিয়ে করা যায় না, তাই না? বাহ, কি বাত হ্যায়। ওকে, কি আর করার, তাহলে তাই হোক। আর রুমি, আপনাকেও ধন্যবাদ। এর জন্য না হয় আমরা আপনার রাতুলের বিয়েটা দিয়ে দিব। আজ তাহলে আসি, ভালো থাকবেন। চল সাফরাত। সেখান থেকে রূপ আর সাফরাত রূপদের বাসায় আসে। তারপর রূপ তার বাবা মা সবাইকে সবটাই বলে দেয়, আর তারাও রাজি হয়ে যায়। স্বর্ণ আর রূপন্তিকা ছাড়া সবাই এখন জানে সাফরাতই রাত। এখন অনেক সময় যাচ্ছে, আর স্বর্ণা, রূপ, সাফরাত, রূপন্তিকার অন্যদিকে রাতুলের গায়ে হলুদ হচ্ছে। সাফরাত ওর নিজের বাসায় আয়োজন করছে বিয়ে বলে কথা। স্বর্ণা রেডি হয়ে নিচে নেমে স্টেজে বসে, সাথে রূপ, রূপন্তিকাও আছে। সবাই এক এক করে হলুদ মাখিয়ে দিয়ে যাচ্ছে। স্বর্ণা খেয়াল করলো যে তার ভাইয়ের বিয়েও হচ্ছে, অথচ আর সাফরাত নাই, তাই রূপকে বলল, ভাইও, সাফরাত ভাইয়া কই? তোর বিয়ে সাফরাত ভাইয়া না তোর বেস্টু? তাহলে আসলো না কেন? কি ব্যাপার বলতো? কেমন বেস্টু যে বেস্টুর বিয়েতে আসে না? হায়, আর দেখো আমার বেস্টু নিজেও বিয়ে করতেছে, সাথে আমিও বিয়ে করতেছি। এমন বেস্টু হতে হয় বুঝলা, একসাথে বিয়ে করতে হয়। তুই একা বেস্টুর সাথে বিয়ে করিস নাই, আমার দোস্ত করতেছে। সেটা কি আর তুই জানিস? সে তো আমার বোনকে উঠাই নিয়ে যাবে, বউ বানায়। সেটা জানলে তুই এখানে তুল কালাম বানায় দিতিস। একটু পর দেখা গেল সাফরাত বাইক নিয়ে ভেতরে প্রবেশ করে। তার ঠোঁটে লেগে আছে একটা অমায়িক হাসি। সাফরাতকে দেখে রূপ তার বাবা মা মুস্কি হাসতেছে। সাফরাতকে সেটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়ে স্বর্ণাদের কাছে যায়। গিয়ে স্বর্ণার গায়ে হলুদ মাখিয়ে দিয়ে বলে, কি মনে হয় সন্ধ্যাবতী, যে আমার ফ্রেন্ডের বিয়েতে আসবো না, তাই না? এটা কি কখনো হয় বলো? এই যে দেখো চলে আসলাম, সাথে আমার সন্ধ্যাবতীকেও হলুদ লাগানো হলো। বিয়ের জন্য তৈরি হও, সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য। যাই হোক, সন্ধ্যাবতী, খুব সুন্দর লাগছে তোমাকে। এই সন্ধ্যা রাতের তারাগুলি যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক আমার সামনে বসা সন্ধ্যাবতী আজ সেই সৌন্দর্য বৃদ্ধি করছে তার। মারাত্মক সুন্দর লাগছে। আসো কয়েকটা সেলফি উঠাই। স্বর্ণা হা হয়ে তাকিয়ে আছে, কি সব বলতেছে। আবার সাথে আমার সন্ধ্যাবতী লাগাইছে। স্বর্ণা তাকাই দেখে তার মা বাবা হাসতেছে। সেদিকে স্বর্ণা ব্রুকুসকে তাকালে সবাই চুপ মেরে যায়। সাফরাত জোর করে হলুদ মাখিয়ে দিয়ে পুরো মুখে, সাথে সেটারও ক্যামেরার দ্বারা ভিডিও করে আর ছবি উঠায়। তারপর রূপকে আর রূপন্তিকাকে হলুদ লাগায় সবার থেকে বিদায় নিয়ে যায় কিছু না খেয়েই। অনুষ্ঠান শেষে স্বর্ণা নিজের রুমে গিয়ে বারবার ভাবতেছে সে রাতকে চিনতে ভুল করে নাই তো। কেমন যেন লাগতেছে তার, এত না ভেবেই ঘুমের দেশে পাড়ি জমায়। সকালে ঘুম থেকে উঠে রূপ ডাকাডাকিতে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে বসে আছে মন খারাপ করে। এমন সময় রূপ আর রূপন্তিকা আসে। স্বর্ণার মন খারাপ দেখে রূপ স্বর্ণার পাশে বসে বলে, কি হয়েছে বনু, মন খারাপ কেন? আজকের দিনে এমন মুখটা প্যাঁচার মতো করে থাকলে হবে নাকি? আর তুই তো রাতকে পেয়ে যাচ্ছিস আর এভাবে মন খারাপ করে আছিস, কি হয়েছে বল আমাদের? আমরা কি কিছু করেছি? স্বর্ণার রূপকে জড়ায় ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। হুট করে এমন করা রূপ কিছুটা অবাক হয়। পরক্ষণেই বুঝতে পারে সবাইকে ছেড়ে যাবে, এই ভেবে হয়তো কান্না করতেছে। রূপ আর নিজেকে সামলাতে পারল না, বোনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। একটু পর রূপের মা বাবা রুমে এসে দেখে তারাও কেঁদে দিল।
রূপন্তিকার বেচারা তো মুখ ভার করে বসে আছে। হঠাৎ করে ও কেঁদে উঠলো। এবার সবাই ওর দিকে তাকালো। রূপ বলে বসলো, তোর আবার কি হলো? তুই তো এ বাড়িতেই থাকবি, তুই আবার কাঁদিস কেন? নাকি অন্য বাড়ি যাওয়ার শখ হয়েছে? কোনটা বলতো? ব্যাপার ভালো ঠেকায় না, মুখটা এমন করে রাখছিস কেন? না মানে বলছিলাম কি, আমি তো এই বাড়িতেই বিয়ে করতেছি। স্বর্ণার মতো তো সবাইকে ছেড়ে যেতে হবে না। তাহলে কি করব আমি? আমার যদি বিয়ের সময় কান্না না পায়, সবাই যদি আমাকে বিয়ে পাগলি বলে, এই ভেবেই কান্না পাচ্ছে। রূপন্তিকার কথায় সবাই হেসে দেয়। স্বর্ণা রূপন্তিকাকে মারতে শুরু করে। সবসময় মজা নিয়ে বসে থাকে রূপন্তিকা। বিয়ের সময় হয়ে এসেছে। সাফরাত আসলে তার সাথে মা ও তবে গেস্ট হয়। একটু পর রাত্রের বাড়ি থেকে ফোন দিয়ে জানায় বর পালাইছে। সেটা শুনে স্বর্ণা কান্না না করে অবাক হয়। সে যদি রাত হয় তাহলে কখনো পালাতো না, বুঝলেও রাত না, সব নাটক। স্বর্ণা এসব ভাবতেছে, তখন স্বর্ণার মা এসে বলে, স্বর্ণামা, রেডি তো হয়ে আছিস? সবাই কানাঘুষা করতেছে যে মেয়ের বিয়ে দিতে পারলাম না। কত কি, তাই বলছিলাম কি, সাফরাত ছেলেটা তো ভালো, আমরা চাচ্ছি ওর সাথে তোর বিয়ে দিব আমরা। ওর বাবা মাও রাজি, নিচে আয়। তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাদের বোঝা হয়ে গেছি যে এখন যার তার সাথে বিয়ে দিয়ে দেবে আমাকে? আমি রাত ছাড়া কাউকে বিয়ে করব না। যতদিন রাত না আসে আমি বিয়ে করব না। যাও আমার চোখের সামনে থেকে। আমি একবার যখন বলছি বিয়ে করব না তো করব না। স্বর্ণা রেগে কথাগুলো বলে। তখন রূপ ও রুমে চলে আসে। স্বর্ণা রাজি হচ্ছে না দেখে রূপ কিছুটা রেগে যায় আর রাগের মাথায় বলে, হ্যাঁ, তুই আমাদের বোঝা হয়েছিস। বয়স কম না তোর, এখন মানুষও কথা শোনাচ্ছে। সারা জীবন তাকে বসে বসে খাওয়ানোর ইচ্ছা আমাদের নেই, তাই চুপচাপ বিয়ে করে নিয়ে আমাদের শান্তি দে। তোকে নিয়ে মানুষের কথা শোনার ইচ্ছে আর করছে না। বাইরে সবাই যা নয় তাই বলছে, সেটা আমাদের শুনতে ভালো লাগছে না। রূপের কথা স্বর্ণা রূপের দিকে তাকায়। তারপর কিছু না বলে তার মায়ের সাথে যা বলে সে বিয়েতে রাজি হয়ে যায়। এবার রূপ কিছুটা অবাক হয় হুট করে রাজি হওয়ায়। বিয়ে শেষে স্বর্ণা কারোর সাথে কথা না বলে সাফরাতের গাড়িতে উঠে বসে। সবাই বুঝতে পারে স্বর্ণা রেগে আছে। রূপের কিছুটা খারাপ লাগে। এবার যাওয়ার সময় সাফরাত বলে, মা, আপনারা চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নিব ওকে। আমি কোনো কষ্ট পেতে দিব না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর রূপ, আমার উপর তো তোর বিশ্বাস আছে, কান্না করিস না। তোর বোন হ্যাপি থাকবে। হাসি, দোয়া কর। গাড়িতে যাওয়ার সময় সাফরাত দেখে স্বর্ণা অন্যদিকে মুখ করে নীরবে কেঁদে যাচ্ছে। সাফরাত মুচকে এসে তার মাকে ইশারায় বলল যেন স্বর্ণাকে সামলায়। তার মা স্বর্ণার পাশে এসে স্বর্ণাকে টেনে নিজের বুকে জড়ায় নেয়। স্বর্ণাকে না দেখেই কেঁদে ওঠে। সাফরাতের মা কিছুটা অবাক হয়, এতে এত কান্না করার কি আছে। তবুও কিছু বলল না, কিন্তু সাফরাতের দিকে রাগে চোখে তাকাই আছে। মেয়েটাকে সত্যি বললে কি এমন হবে? বাসায় এসে স্বর্ণা অনেকটা অবাক হয়। মানুষের অভাব নাই, এমনকি বাড়ি সাজানো আছে। এই সময়ের মধ্যে কখনো সব সম্ভব না। তাহলে কি সব আগে থেকে প্ল্যান ছিল, নাকি কিছুই মাথায় আসতেছে না স্বর্ণার। সব নিয়ম শেষে স্বর্ণা রুমে গিয়ে ঘুমাবে। এমন সময় বিছানায় তাকাই দেখে বিছানাও সাজানো। স্বর্ণার বুঝতে বাকি নেই সব প্ল্যান ছিল। আর তার ভাই আগে থেকে জানতো যে রাতুল রাত না, আর রাতকে ছাড়া স্বর্ণা কাউকে বিয়ে করবে না, যার জন্য প্ল্যান করে সব করছে। স্বর্ণার রেগে ফুল সব ছিঁড়তে শুরু করে আর চিল্লাতে চিল্লাতে বলে, আমাকে ঠকানো হয়েছে। সব আগে থেকে জেনেও কেন এমন করলো ভাইয়া? আমি কি এত বোঝা হয়েছিলাম যে আমাকে মিথ্যা বলে বিয়ে দিয়ে দিল? আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করলো না। মানি না আমি এই বিয়ে, মানি না। আমি থাকবো না এখানে। স্বর্ণার চিল্লা চিল্লিতে সাফরাত আর তার মা রুমে এসে দেখে এই অবস্থা। স্বর্ণাকে তারা থামানোর চেষ্টা করলেও লাভ হয় না। সাফরাত তার মাকে রুমে দিয়ে পাঠায়। সাফরাত দরজা লাগিয়ে স্বর্ণার সামনে গিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। স্বর্ণা সারাতে না পেরে একের পর এক কামড় বসায় সাফরাতের বুকে। একসময় নীরব হয়ে পড়লে স্বর্ণাকে বিছানায় শুয়ে দেয় সাফরাত, নিজেও তার পাশে শুয়ে পড়ে। খুব ভোরে স্বর্ণার ঘুম ভাঙে। চোখ খুলে নিজেকে সাফরাতের বাহুতে আবিষ্কার করে। স্বর্ণা ঝটকা মেরে সাফরাতকে সরিয়ে দেয়। সাফরাত এবার চোখ খুলে বোঝার চেষ্টা করে কি হয়েছে, কিন্তু বুঝে উঠতে পারে না। স্বর্ণা রাগীভাবে চিল্লিয়ে বলে, আপনি কি ভেবেছেন বিয়ে করেছেন বলে কিনে নিয়েছেন আমাকে? একদম কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। আমি শুধু রাতের, আর কারো না। আপনি সব জেনে কেন আমাকে বিয়ে করছেন? আপনাকে আমি বলি নাই বিয়ে করার কথা? জোর করে ভাইয়ার সাথে প্ল্যান করে সব করছেন আপনারা। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কোন সাহসে আমাকে জড়াই ধরছেন? শরণ্যা, প্লিজ আস্তে কথা বলো, বাইরে সবাই শুনে ফেলবে। আমার রুম সাউন্ড প্রুফ না।
এত বড় লোকই আমার ভালো লাগে না, তাই আস্তে কথা বলো। আর হয়তো ঘুমের মাঝে জড়িয়ে ধরেছিলাম, এতে এত চিল্লানোর কি আছে? এত রিয়েক্ট করছো কেন বুঝলাম না। আমি তো তোমার জামাই, অন্য কেউ না। যাও, আজান দিয়েছে, নামাজ পড়ে এসে ঘুমাও। জামাই মাই ফুট, বললাম না আমি এই বিয়ে মানি না, মানে মানি না। আর কিসের জামাই? আর একদিন যদি কাছে আসা দেখি মেরে ফেলবো বলে দিলাম। এই বাড়িতে থাকার ইচ্ছে আমার নেই। তার থেকে বড় কথা, আমি আর নিজের বাড়িও ফিরে যাব না। বোঝা হয়ে গেছি সবার। যতদিন না রাতকে খুঁজে পাই এখানেই থাকবো। আপনি দূরে থাকবেন আমার থেকে। সাফরাত বিরক্ত নিয়ে উঠে অজু করে নামাজ পড়তে বসে। একটু পর স্বর্ণা এসে সাফরাতের পাশে বসে একসাথে দুজনই নামাজ আদায় করে। স্বর্ণা উঠে যাবে এমন সময় সাফরাত স্বর্ণার হাত টেনে বসায় আর বলে, দেখো সন্ধ্যাবতী, যা হবার হয়েছে সব মেনে নাও। এখন বিয়ে হয়ে গেছে, তাই সব বাদ দিয়ে সংসারে মন দাও। আর প্লিজ, যাই করো না কেন, আম্মু আব্বুর সাথে খারাপ ব্যবহার করো না কখনো। তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবে। তাদের কোনো মেয়ে নেই। আর তুমি যেই রাতকে খুঁজছো, তুমি তো এখন চিনবে না, ওনা বড় হয়েছে। তাহলে রাতের জন্য অপেক্ষা করে কি হবে বলো? স্বর্ণা আর কিছু না শুনে চিল্লিয়ে ওঠে। তার এসব ভালো লাগতেছে না। রাত ছাড়া সে কাউকে মেনে নিতে পারবে না। রাত তো বলেছিল সে ফিরে আসবে। আজ বউ ভাত দুই জায়গাতেই, তাই রূপপুরা আসতে পারবে না। অনেক ধুমধাম করে দুই বাড়িতে সব সম্পন্ন হয়। স্বর্ণা সাফরাতের বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কিন্তু সাফরাতকে সহ্যও করতে পারে না। রাতে সাফরাতের আবার বন্ধুরা থেকে যায় ওদের বাসায়। সবাই মিলে যখন আড্ডা দেয়, তখন একটা মেয়ে এসে সাফরাতকে জড়ায় ধরে ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, সাফরাত, তুমি এটা কিভাবে করতে পারলে বলো? তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবা, তাহলে কেন এই মেয়েকে বিয়ে করলে? তুমি কথা দিয়ে কথা রাখোনি কেন? তুমি এই মেয়েকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি শুনলাম এই মেয়ে নাকি তোমাকে বর হিসেবে মানেই না। তাহলে তাকে ডিভোর্স দাও প্লিজ, আর আমাকে বিয়ে করো। স্বর্ণা সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। সাফরাত কি করবে বুঝে উঠতে পারতেছে না। মেয়েটা তার মামাতো বোন মিতু, তার থেকে 10 বছরের ছোট, মাত্র ক্লাস 10-এ পড়ে। ছোট থেকে সাফরাতের সাথে বেশি মিশত আর বলতো সাফরাতকেই বিয়ে করবে। সাফরাত তখন বলতো বিয়ে করবে না। সব ঠিকই ছিল। সাফরাত ভাবতো ছোট মেয়ে তাই এমন করে, কিন্তু না, একসময় সেটা পাগলামিতে পরিণত হয়। ক্লাস 10-এ থাকতে হাত কাটতে শুরু করে। তাই সাফরাত সবকিছু সামলানোর জন্য বলছিল মিতু বড় হলে বিয়ে করবে। সাফরাত মিতুকে নিজের থেকে সরাই দিয়ে বলে, মিতু, এমন পাগলামি করিস না বনু। তুই বড় হচ্ছিস, বুঝার চেষ্টা কর। আর ও না, ওটা তোর ভাবি, শরণ্যা নাম। ভাবি বলবি কেমন? তোকে আমার থেকে সুন্দর ছেলে এনে দিব, চিন্তা করিস না। আমি তোর 10 বছরের বড়, তোকে বিয়ে কিভাবে করব বল? সেদিন তোকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম বিয়ে করব, তাই সেটা নিয়ে বসে থাকিস না। যা, রাত হয়েছে, ঘুমা। মিতু সাফরাতের কথায় রেগে যায়। এখন শব্দ স্বর্ণার ভেবে স্বর্ণাকে গিয়ে ধাক্কা মারে। স্বর্ণা সেদিকে তাকায় এবং নিজেকে সামলিয়ে নেয়, কিছু বলে না। স্বর্ণা চুপ থাকাতে মিতু আরো রেগে গিয়ে স্বর্ণাকে থাপ্পড় মারে 3-4টা। স্বর্ণা গালে হাত দিয়ে চুপ করে থাকে, তবুও একটা টু শব্দ করে না। সবাই অবাক হয়ে স্বর্ণার দিকে তাকায়। মিতু আবার মারতে যাবে, তার আগে স্বর্ণা হাত ধরে নিজের সাথে জড়াই নেয়। মিতু এবার আবার কান্না করে দেয়। স্বর্ণা এবার মিতুর মাথায় হাত বুলিয়ে বলে, তুমি আমার অনেক ছোট, তাই তুমি করেই বললাম কান্না বন্ধ করো। আমি তোমার সাফরাতকে তোমার থেকে কেড়ে নিব না, কথা দিলাম। আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোমার মতো আমিও অন্য কাউকে ভালোবাসি। আমি নিজে কথা দিলাম তোমাকে সাফরাতের সাথে বিয়ে দেব। আমি অন্যদের মতো কথা দিয়ে পালিয়ে যাই না। নিজের কথার গুরুত্ব বুঝি আর রাখিও। স্বর্ণার কথায় মিতু শান্ত হয়। সাফরাত রেগে যায় অনেকটা, কিন্তু কিছু না বলে চলে যায় নিজের রুমে। আর মনে মনে ভাবে যে সাফরাত কি ভুল করতেছে। এখন স্বর্ণাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, নয়তো সামনে যা কিছু ঘটবে তা কারোর জন্যই ভালো হবে না। সাফরাত রাতে সেটা জানালে কি স্বর্ণা মিতুকে কথা দিত। সাফরাতের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সাফরাত শুয়ে শুয়ে সব ভাবতেছে আর স্বর্ণার জন্য অপেক্ষা করতেছে। অনেক অপেক্ষা করার পর স্বর্ণা রুমে না আসা বাহিরে বের হয়। পাশের রুমে দরজা খোলা দেখে তাকাই দেখে স্বর্ণা আর মিতু একসাথে শুয়ে আছে। তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে স্বর্ণা ঘুম থেকে উঠে নিচে গিয়ে রান্নাঘরে যায়। গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করার জন্য সব রেডি করতেছে। স্বর্ণাকে দেখে বলে, আরে মা, তুই এখানে কি করছিস? তোকে কে আসতে বলেছে?
তুই নতুন বউ, তুই এত সকালে এখানে কি করিস? যা নিজের রুমে যা, তোর বাবাই দেখলে আমাকে বকাবকি করবে। আমি কফি বানিয়ে দিচ্ছি, সাফায়াতকে নিয়ে গিয়ে দে, আর তো বাবাকেও দে। মিতু কই আছে রে? ওরে ডেকে ও একটু উঠিয়ে দে না, সামনে পরীক্ষা, বাসায় দিয়ে আসতে হবে। তুই যা, গিয়ে ড্রয়িং রুমে বস। আরে মা, কি বলো? তুমি না কাল বললা আমি তোমার মেয়ে, তাহলে নতুন বউ হলাম কিভাবে? আর ভালো লাগতেছে না রুমে বসে থাকতে, তাই তোমাকে হেল্প করতে চলে আসলাম। চিন্তা করো না, আমি সব রান্না করতে পারি। বাপের বাসায় বসেছিলাম না, রান্না করতাম মাঝে মাঝে আমি, তাই সব শিখে নিয়েছি। তুমি এক কাজ করো, কি কি করব বলে দাও, আমি করে নিচ্ছি। স্বর্ণা জোরাজোরি করতে লাগে সালমা বানুর সাথে, তাই উনি আর কিছু বলে না। দুজনে মিলেই রান্না করে। এর মধ্যে সাফরাত আর মিতুকে কফি দিয়ে আসলে কাজের লোক। রান্না শেষে যখন স্বর্ণা রুমে যাবে তখন সালমা বলে ওঠে, স্বর্ণা, একটা কথা বলি মা তোকে। দেখ, আমার ছেলে তোকে পছন্দ করে বিয়ে করেছে, তুইও মেনে নে। ভালোবাসা হারাস না মা। আমার ছেলে কখনো কোনো কষ্ট পেতে দেবে না তোকে, এটা বিশ্বাস রাখতে পারিস। আমি জানি আমার ছেলে কেমন, সেদিক থেকে তোকে বলছি, ঠকবি না কখনো আমার ছেলের কাছে। ওকে মেনে নেওয়ার চেষ্টা কর, দেখবি অনেক সুখী হবি। সালমা বানুর কথা স্বর্ণা অনেকটা রেগে যায়, কিন্তু নরম স্বরে কিছু কথা বলে, যা শুনে সালমা বানু অনেকটাই অবাক হয়ে স্বর্ণার যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এই মেয়েটা কি পাগল হয়েছে? না, মানুষ ভালোবাসে ঠিক, কিন্তু ও ছোটবেলার ভালোবাসা নিয়ে পড়ে আছে। আর এই সাফায়াতকে নিয়ে আর পারি না, বললে কি হয় ওই রাত। আর এই মেয়ে দিন দিন যে পাগলামি করছে, সাফায়াত সত্যি কথা না বললে কোনো একদিন জানি বাড়ি ছেড়ে চলে যায়। স্বর্ণা যাওয়ার আগে বলে যায় যে, আপনার ছেলে আমাকে যতই ভালোবাসুক আর পছন্দ করুক, আপনাকে একটা কথা বলে রাখি, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই প্লিজ এসব বিষয় নিয়ে আমি কিছু শুনতে চাই না। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, সেই জন্য বেশি কিছু বলবো না। আপনিও এই বিষয় নিয়ে কিছু বলবেন না মা। এখন স্বর্ণা রুমে গিয়ে দেখে সাফরাত গোসল করে বের হচ্ছে, খালি গায়ে শুধু একটা ট্রাউজার পরা আছে। স্বর্ণা চিল্লিয়ে ওঠে। সাফরাত স্বর্ণার দিকে তাকায়, নিজের দিকে একবার তাকায় আর বোঝার চেষ্টা করে ট্রাউজার পরা তো আছে, তাও চিল্লায় কেন তাহলে? ছি। স্বর্ণা চোখ খোলে, আরেকবার সাফরাতের দিকে তাকিয়ে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতেছে। স্বর্ণা মুখ ফসকে বলে, সে নির্লজ্জ। সাফরাত একবার আর চোখে তাকিয়ে দেখে আর বলে, যাও, রেডি হয়ে আসো। ও না, গোসল করে আসো, তোমার বাড়ি থেকে মানুষ আসবে তোমাকে নিতে। তাড়াতাড়ি করো, মুখটা এমন করো না গো, ফাস্ট। ও হ্যাঁ, শাড়ি পরো, গোসল করে দেখো আলমারিতে শাড়ি আছে। এসব জামা কাপড় আজকে পরার দরকার নেই। স্বর্ণা কিছু না বলে মুখ বাঁকিয়ে শাড়ি বের করে নিয়ে গোসল করে বের হয়। শাড়ি পরতে পারে, সেজন্য কোনো অসুবিধা হয় না, একাই পরে। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়, যখন কুচি ঠিক করে তখন পেছন থেকে সাফরাত রাগে সুরে বলে, আবারও সন্ধ্যাবতী দাঁড়া, আবারও সন্ধ্যাবতী সাদা শাড়ি পরেছ। একবার বৃষ্টিতে ভিজে শরীর দেখিয়েছ, এমনকি শরীরের তিলটাও বাদ যায়নি। আজকে আবার সাদা শাড়ি। স্বর্ণা কথাটা শুনে তড়িঘড়ি ঘাড়ের জায়গাটা শাড়ি দিয়ে ঢেকে নেয় আর রাগি চোখে সাফরাতের দিকে তাকিয়ে বলে, ওই আপনার সমস্যা কি? হ্যাঁ, চোখ নিচে নামান। এইরকম নির্লজ্জের মতো মানুষের দিকে তাকায় আছেন কেন? ছি, লজ্জা করে না আপনার? ওয়েট, তার মানে সেই দিন আপনি ছিলেন, আমার কাছে যে কোটটা আছে সেটা আপনার? ও, কিন্তু তাই বলে শরীর দেখবেন? সাফরাত স্বর্ণার এমন কথা শুনে জোরে হাসতে লাগে। স্বর্ণা মন খারাপ করে তাকিয়ে আছে। সাফরাত এবার চুপ মেরে যায় আর স্বর্ণাকে বলে নিচে যেতে। সবাই মিলে খাওয়া দাওয়া করে। মিতু খাওয়া দাওয়া করে বাসায় চলে গেছে। একটু পর রূপা রূপন্তিকা আসে, সাথে আরো কয়েকজন আসে। রূপ সরাসরি স্বর্ণার কাছে এসে বসে, কিন্তু স্বর্ণা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রূপন্তিকা এসে জড়াই ধরে স্বর্ণাকে, তবুও স্বর্ণা কথা বলে না। স্বর্ণা ভাবে রূপন্তিকাও সব জানতো। রূপন্তিকা বুঝতে পেরে বলে, প্লিজ আমার কথা শোন, আমি কিচ্ছু জানতাম না, আমাকে কেউ কিচ্ছু বলে নাই। তুই আর আমি ছাড়া সবাই জানতো। রূপ আমাকে কালকে বলেছে যে রাতুল রাত না। প্লিজ রাগ করিস না সোনা, নয়তো কান্না করব আমি। আমি তো কিচ্ছু জানতাম না রে, প্লিজ যা হবার হয়েছে, আর রাগ করিস না, সব কিছু মেনে নে। আপনারা কেন আসেন এখানে? আমি যাব না,
আসছেন, খাবেন, চলে যাবেন। আমি আপনাদের বাসায় যাব না। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কেউ। আমি তো আপনাদের বোঝা হয়ে গেছি। তো বিদায় করছেন, এখন আবার নিতে আসছেন কেন? এখন কি বোঝা মনে হবে না? তখন তো আমাকে একা খাওয়াতেই কষ্ট হতো। এখন তো আমার জামাইও আছে, আর ও বোঝা মনে হবে? চলে যান সবাই, আমি কোথাও যাব না। স্বর্ণা রেগে চিল্লিয়ে কথাগুলো বলে। রূপ মন খারাপ করে বসে আছে আর রূপন্তীকে কেঁদেই দেয়। রূপ কি বলবে বুঝতে পারতেছে না। স্বর্ণা সেখানে না থেকে উপরের রুমে চলে যায়। সারাদিনে একটা বড় দরজা খোলে না। বিকেলের দিকে সাফরাত গিয়ে বলে সবাই চলে গেছে, তখন দরজা খুলে দেয়। সাফরাতের মা নিজে খাবার এনে স্বর্ণাকে খাইয়ে দেয়। স্বর্ণাও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। রাতে স্বর্ণা যখন শুয়ে আছে তখন সাফরাত স্বর্ণাকে পিছন থেকে জড়িয়ে ধরে স্বর্ণার কানে কানে বলে, তোমাকে কিছু সত্যি বলার আছে সন্ধ্যাবতী। চলো বারান্দায় যাব, আর আজকে তোমাকে খুশির খবর শোনাবো। স্বর্ণা ঝাটকা মেরে সাফরাতকে সরিয়ে দেয় আর রাগে সুরে বলে, কোনো কিছু শোনার ইচ্ছে আমার নেই। আপনি সরেন আমার কাছ থেকে। আমি কাল থেকে ভার্সিটি যাব, তাই বিরক্ত না করে ঘুমাতে দিন। সাফরাতকে স্বর্ণা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাফরাত আজকে স্বর্ণাকে সত্যি কথা বলতে চাইছিল, কিন্তু স্বর্ণা কোনো কথাই শোনে না। সাফরাতও রাগ করে আর জোর করে কিছু বলতে চায় না। সাফরাত অন্য পাশেই ঘুমিয়ে পড়ে আর স্বর্ণা নীরবে কান্না করতেছে। সাফরাত বুঝতে পারে ও কিছু বলে নাই, কি বলবে, কিছু তুই শোনেইনি স্বর্ণা। আজ থেকে স্বর্ণা কলেজে যাওয়া শুরু করেছে। এভাবেই 3 মাস কেটে গেল। মিতুর পরীক্ষাও শেষ হয়ে গেছে। মিতু আজকে আবারও সাফরাতের বাসায় আসছে আর সাফরাতের সাথে বিয়ের কথা বলে। কেউ রাজি না হয় স্বর্ণা নিজে বলে যে বিয়ে দেবে ওদের। পরের দিন বাসার সবাই রাজি হয়। তবে স্বর্ণা এবার কিছুটা অবাক হয়, যেখানে কেউ রাজি ছিল না সেখানে সবাই একসাথে কিভাবে রাজি হয়। স্বর্ণার গুরুত্ব দেয় না। আরো 1 মাস পর বিয়ে, এই 1 মাস মিতু এখানেই থাকবে। রাতে স্বর্ণা যখনই ঘুমাতে যায় তখন দেখে সাফরাত নিচে শুয়ে আছে। স্বর্ণা কিছুটা অবাক হয়, তাই বলেই বসে, কি ব্যাপার, আজকে নিচে শুয়ে আছেন কেন? হঠাৎ এত পরিবর্তন কিভাবে বলেন তো? উপরে শুয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়বেন কয়দিন পর। আবার আপনার বিয়ের আগে অসুস্থ হলে তো সমস্যা, তাই না? বউয়ের সাথে রোম্যান্স করতে পারবেন না? এক বউ তো রোম্যান্স করতে দেয় নাই, আর এক। স্বর্ণা আর কিছু বলতে পারে না। সাফরাত চিল্লিয়ে ওঠে। স্বর্ণার ননস্টপ বক শুন তার ভালো লাগতেছে না। সাফরাতের ঝাড়ি খেয়ে স্বর্ণা ভেবা করে কেঁদে দেয়। তারপর চোখে মুখে সাফরাতের কাছে গিয়ে হাতে কামড় দেয়। সাফরাত মুখ ফসকে বলে, ছোটবেলার স্বভাব এখনো গেল না। স্বর্ণা ভ্রু উঁচু করে সাফরাতের দিকে তাকায়। সাফরাত স্বর্ণাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। স্বর্ণা কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন সকালে স্বর্ণা দেখে সাফরাত আর মিতু 2 জন মিলে হেসে হেসে গল্প করতেছে। স্বর্ণা বিরক্ত হয়ে রুমে যায়। সাফরাত সেদিকে তাকিয়ে মুচকে হাসে। রাত 11টার সময় সাফরাত রুমে আসে। তখন স্বর্ণা মাত্রই সাফরাতের ডায়েরিতে হাত দিতে গেছিল। সেটা দেখে সাফরাত স্বর্ণার গালে 2টা চড় বসায়। স্বর্ণা অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। তোমার সাহস হয় কিভাবে আমার ডায়েরিতে হাত দেওয়ার? তুমি আমার ওয়াইফ না। কয়দিন পর ডিভোর্স তো দিয়ে দেব, তাই এই অধিকার আমাকে দেখাতে এসো না। আমার ডায়েরিতে হাত দেওয়ার চেষ্টা করবা না বলে দিলাম। আমাকে এতটা ভালো ভেবো না। যতটা ভালো ততটা খারাপ আমি। স্বর্ণা উল্টো সাফরাতের গালে 2টা কামড় বসিয়ে দেয়। তারপরে সাফরাতের হাতে কামড় দিয়ে রাগে সুরে বলে, ঠিকই ভাবছিস আমি অবলা নারী? তুই চর মারবি আর আমি কিছু বলবো না? আমি তেমন মেয়ে না, ওকে? তুই ডায়েরি বাইরে রাখছিস কেন? সেই জন্য আমি পড়তে চাইছিলাম। কি এমন বলা আছে এই ডায়েরিতে যে আমার হাত দেওয়া যাবে না? আর কি বা আছে জানা আছে? আমার কোনো এক মিথ্যা নাটক, যেটাও কেউ একজন এত বছর ভালোবাসা ভেবে কষ্ট পেয়ে সবাইকে কষ্ট দিয়ে আসছে। সাফরাত স্বর্ণার কথা মাথা উঁচু করে স্বর্ণার দিকে তাকায়। তার মাথায় ঢুকলো না এই কথার মানে। স্বর্ণা সাফরাতের দিকে তাকিয়ে কেঁদে দেয়। হাত দিয়ে রক্ত বের হচ্ছে, এমনকি সাফরাতের চোখেও পানি। স্বর্ণা তাড়াতাড়ি মলম আনে। সাফরাত রেগে যায়, এত ছেড়ে কেউ কামড় দেয় নাকি? তার উপর আবার নিজেই কান্না করতেছে। সাফরাতের মনে হয় ছোটবেলার কথা, যখন সাফরাতকে কামড় দিয়েছিল তখন রক্ত বের হচ্ছিল। সেটা দেখে স্বর্ণা নিজেই কান্না করে দিয়েছিল। সাফরাত স্বর্ণার থেকে মলম কেড়ে নেয় আর বকাবকি করে স্বর্ণা মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে। সকালে স্বর্ণা ঘুম থেকে উঠে অনেকটা অবাক হয়। সারা বাড়ি সাজানো আছে। তার থেকে বড় অবাক হয় সাফরাত তার সামনে একটা পেপার এগিয়ে দেয়। সেটা হাতে নিয়ে যা দেখে, সেটা দেখে স্বর্ণা অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। ডিভোর্স পেপার? ইয়েস সন্ধ্যাবতী। ও সরি,
সন্ধ্যাবতী বলার মতো অধিকার আমার নেই। হ্যাঁ, এটা ডিভোর্স পেপার। আমরা একটা বউ থাকা অবস্থায় কখনো অন্য কাউকে বিয়ে করতে পারি না, তাই না? সেজন্য ডিভোর্সের ব্যবস্থা করে দিয়েছি। আমার সই করা আছে, এখন তুমি সই করে দাও। আর 3 দিন পর বিয়ে। আজ মেহেদি সন্ধ্যা, কাল হলুদ, পরের দিন বিয়ে। তাই এখন থেকে সব সাজানো হয়ে গেছে, ফার্স্ট সই করো। স্বর্ণার প্রচুর রাগ উঠতেছে, মন চাচ্ছে এখানেই পেপারটা ছিঁড়ে ফেলতে, কিন্তু সেটা করতেও রাগ লাগতেছে। তখনই দেখে রূপবন্তিকার এমনকি তাদের বাড়ির সবাই আসছে সাফরাতের বিয়ে খাওয়ার উদ্দেশ্যে। স্বর্ণা এখনো কারোর সাথে কথা বলেনি, সাফরাত তাড়া দিচ্ছে বারবার সই করার জন্য। স্বর্ণা একবার চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে সই করে দেয়, সাথে সাথে সাফরাত পেপারটা কেড়ে নেয়। ওরও রাগ উঠতেছে, কিন্তু কিছু করার নেই। পেছন থেকে রূপ ডেকে ওঠে। স্বর্ণা, তুই মনে রাখিস, কত বড় ভুল করলে এর মাসুল তোকে দিতে হবে। মানুষ চিনতে ভুল করলে তুই পারতি নিজেকে সাফরাতের সাথে মেনে নিয়ে চলতে, কিন্তু সেটা না করে বিচ্ছেদ করলি। বিচ্ছেদ কিন্তু সুখের না। জীবনের সিদ্ধান্ত নিতে গিয়ে তুই ভুলটাই নিলি। স্বর্ণা কথাগুলো শুনে মুচকে এসে রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়। এখানে তার নিজস্ব কোনো কাপড় নেই, সব সাফরাতের দেওয়া, তাই সে কোনো জামাই নেয় না। শুধু পরে থাকা 3 পিসের নিজের ফোনটা হাতে নিয়ে বের হয়। সবাই তাকায়, বুঝতে পারে স্বর্ণা বাড়ি ছেড়ে যাচ্ছে, তবে কেউ বাধা দেয় না। মিতু দৌড়ে স্বর্ণার সামনে এসে দাঁড়ায়, কিছু বলতে গেলে সাফরাত বাধা দেয়। স্বর্ণা মিতুর গালে হাত দিয়ে বলে, মিতু সুখে থেকো, আর আমার রাত সরি তোমার সাফরাতকে সুখে রেখো। আমি কি বলেছিলাম তোমাকে যে আমি কথা দিলে কথা রাখি, আমি অন্য কারো মতো না। কিন্তু দেখো, তোমার প্রিয় জিনিসটা তোমাকে উপহার দিলাম। দুজনেই ভালো থেকো, আমি আসি। সাফরাত স্বর্ণার কথায় কিছুটা অবাক হয়, কিন্তু কিছু বলতে চেয়েও পারে না। এখন তার নিজেকে বিরক্ত লাগতেছে। স্বর্ণা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, তখন পেছন থেকে তার মা বলে ওঠে, বাড়িতে তালা দেওয়া আছে, কই যাবি? চাবি দিতে পারবো না তোকে, বাসায় কেউ নাই। তাই এখানেই থাক, একসাথে বিয়ে খেয়ে যাবো আমরা। স্বর্ণা পেছন ফিরে তাকায়, চলে যেতে লাগে, তখন কি মনে করে আবার পেছনে আসে আর বলে, মনে রাখবেন, আপনাদের সাথে আমার সম্পর্ক সেই দিন শেষ করছি যেদিন আমার বিরুদ্ধে আমাকে বিয়ে দিয়েছেন। তাই এই সম্পর্ক কখনো ঠিক করব না আমি। আমাকে ঠিক করে বোঝালে আমি ঠিকই বুঝতাম, কিন্তু না, আপনারা সব জেনে বুঝে আমার সাথে বেইমানি করছেন, এমনকি সাফরাতের বিষয়ে জানার পরও। তাই আমি আপনাদের বাসায় যাচ্ছি না, আমি নিজের ঠিকানা খুঁজে নিতে জানি। ভালো থাকবেন, আর কখনো দেখা হবে না আপনাদের সাথে। স্বর্ণা চলে যাওয়া মাত্রই সাফরাত রেগে পেপার ছিঁড়ে ফেলে আর চিল্লিয়ে বলে, এক রূপ, তোর বোনের অ্যাটিটিউড দেখ। খুব ভাবনা তোর বোনের, শেষ প্ল্যানটাও কাজ করলো না। তোর বোন তো এই বাড়ি ছেড়ে চলে গেল, এখন কি হবে? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এসব আর ভালো লাগছে না। আমার ভাবতেও অবাক লাগছে যে এই মেয়ের সাথে আমি ছোটবেলায় 1.5 বছর সময় কাটিয়েছি। এটা কি সেই মেয়ে? এমন জেদি ছিল না কখনো। মন চাচ্ছে এখনই ওরে গলা টিপে মারি, শয়তান মেয়ে একটা। কুল বেবি কুল, সব ঠিক হবে, চিন্তা করিস না। আর দোষ তোকে বারবার বলেছিলাম যে স্বর্ণা এক কথার মানুষও রাত ছাড়া কিছু বোঝে না। আর তুই কিনা, তোরও অ্যাটিটিউড কম না। তুই বলতে পারতিস যে তুই রাত তা না করে কি করলি যে তোকে যেন নিজে চিনে নেয়। এখন আমি বলি দোষ তোর, কারণ তুই তো ছোটবেলার কথাই ভুলে গেছিলিস। আর সেই তুই কিনা এখন অন্যরকম জেদ খাটাচ্ছিস। আমার কি মনে হয় জানিস, স্বর্ণা সত্যিটা জানার পর কখনো তোকে মানবে না। এই কোন সত্যি? হ্যাঁ, মানলাম আমি মনে রাখিনি ছোটবেলার কথা, ছোটবেলার প্রতিশ্রুতি, কিন্তু সেজন্য কি আমার দোষ নাকি? আমি শহরে আসার পর সব ভুলে গেছিলাম। সেদিন আমার ছবিটা দেখে আমার সব মনে পড়ে। কই, তোর বোনেরও তো দোষ আছে। সে নাকি রাতকে ভালোবাসে, তো চিনতে পারলো না কেন আমাকে বল? আর ও কখনো জানবেই না যে আমি সব ভুলে গেছিলাম। কখনো বলবো না। ওরে বলবো আমি দেখতে চাচ্ছিলাম যে ও রাতকে কতটা ভালোবাসে। যা সর, নেক্সট প্ল্যান কর, নয়তো লাচ্ছি খাবি সবাই। কারণ আমার সন্ধ্যাবতীকে ডিভোর্স দিয়ে দিলাম তোদের প্ল্যান মতো। তোর কপাল খারাপ হতে পারে, সন্দেহ নাই। ও জানলে কখনো তোকে বিয়ে করবে না, কারণ ও যাকে সে ছোটবেলা থেকে ভালোবাসে সেই তাকে ভুলে গেছে। এটা জানলে ওর কতটা খারাপ লাগবে তুই জানিস? যদি হতো তুই বিয়ের সময় ওরে পরিচয় দিয়ে বিয়ে করছিস, তুই হয়তো মেনে নিত, কিন্তু তুই সেটাও করিস নাই। তবে যাই হোক, কি আর করার, বিয়ে আবার দিব, চিন্তা করিস না। নেক্সট প্ল্যান এটা। ওকে।
সবাই ওকে বলে হেসে ওঠে। মিতু মন খারাপ করে বসে থাকে। সাফরাতকে হালকাভাবে মিতুকে জড়ায় নিয়ে বলে, ব্যাপার কি? আমার ছোট বউ দেখি রাগ করে আছে। আমার ছোট বউ দেখি অনেক বড় হয়েছে, বুঝতে শিখেছে। বউ, মন খারাপ করে থেকো না কেমন। তোমার জন্য রুমে অনেক চকোলেট আছে, যাও খেয়ে নাও। ও না, সকালে তো কেউ খাওনি, আগে খাও খাও। সবাই মেহেদি অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ে। আর স্বর্ণা 3 দিনের জন্য একটা হোটেল রুম বুক করে। তার কাছে টাকা ছিল সেটা দিয়েই, আর মাঝে মাঝে সাফরাত টাকা দিত, সেটা নিজের কাছে রেখে দিত। স্বর্ণার চিন্তা সাফরাতের বিয়ের পর সেখান থেকে চলে যাবে। সাফরাত আগের বার মেহেদি লাগায় নাই, আর দূরের আত্মীয়কেও দাওয়াত দিছিল না, কিন্তু এবার সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। যে বউ সেই নাই, আর এখন এরা মজা আড্ডা ঠাট্টা নিয়ে ব্যস্ত। রাতে সাফরাত ঘুমোতে যাওয়ার সময় ডায়েরিটা বের করে একবার চোখ বুলায় আর মনে মনে ভাবে, ইস, সেদিন যদি এই ডায়েরিটা তোর হাতে পড়তো, তাহলে যে সব তুই জেনে যেতিস সন্ধ্যাবতী। কারণ আমি তোদের বাসা থেকে আসার পর সব কাহিনী এখানে লিখে রেখেছি। তার থেকে বড় কথা, আমি তোকে ভুলে গেছিলাম, সেটাও এখানে লেখা আছে। এজন্য আমি আমার সন্ধ্যাবতীর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিলাম। সেদিন আমার সন্ধ্যাবতীর কতটা কষ্ট হয়েছিল সেটা আমি জানি, কিন্তু কিচ্ছু করার ছিল না আমার। আমাকে মাফ করে দিও সন্ধ্যাবতী। যতটা কষ্ট দিয়েছি তার থেকে বেশি ভালোবাসি তোমাকে, আর আগলে রাখতে চাই আমি। আর মাত্র কয়েকটা দিন, এবার আর ভুল করব না। আগলে রাখবো তোমাকে, সব সত্যি বলে দিব। সকালে সাফরাত ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে সব আত্মীয়রা চলে আসছে। রাতে হলুদ অনুষ্ঠান, এখন সবাই মিলে নাচ গান করতে লাগে। সবাই হেসে হেসে কাজ করতে শুরু করেছে। এবার অফিসের কিছু মানুষকে ইনভাইট করা হয়েছে। রাতে সাফরাতের হলুদ সন্ধ্যা কমপ্লিট হয়ে যায়। কাল সন্ধ্যায় বিয়ে হবে, আর এবার আর বউ ভাত করবে না। পরের দিন বিকেলে সাফরাত চিন্তায় আছে, তাকে তো সোনা পছন্দ করে না, তাহলে কি তাদের প্ল্যান কাজ করবে? এদিকে রূপ তাকে চিন্তা করতে বারণ করে আর বলে, এই প্ল্যান কাজ না করলে এই প্ল্যান কাজে আসবে। এবার সাফরাত ফিক করে হেসে দেয়, আর চিন্তা নাই। অপরদিকে স্বর্ণা মনে মনে ভাবতেছে। স্বর্ণার নতুন একটা ব্লেড বের করে চোখ বন্ধ করে বাম হাতে একটা টান দেয়। চোখ খুলে দেখে রক্ত পড়তেছে, তবে এতটাও গভীরভাবে কেটে যায় নাই বুঝতে পারলে। আবার আরো একটা টান দেয়, রক্তের ছিটা আবার গড়িয়ে পড়তে লাগে। সাথে সাথে চোখের পানি। আরেক টান দিবে তার আগেই ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকাই দেখে একের পর একটা ফোন আসতে লাগছে। প্রায় 20+ ফোন হয়ে গেছে। একবার হাতের দিকে তাকায়, ফোনটা কাঁপা কাঁপা হাতে উঠায়। রূপের নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা ধরে কানে রাখা মাত্র রূপের কথা শুনে ফোনটা হাত থেকে দূরে ছিটকে পড়ে। স্বর্ণা যখন ফোনটা রিসিভ করে কানে দেয়, তখন ওই পাশ থেকে কান্নার সুর ভেসে আসে। স্বর্ণা, তুই কই আছিস? যত তাড়াতাড়ি সম্ভব সাফরাতদের বাসায় আয়। সাফরাত অ্যাক্সিডেন্ট করছে হয়তো। স্বর্ণা আর কিছু শোনে না, তার আগে হাত থেকে ফোনটা পড়ে যায়। সাফরাতের কিছু হলে তো সে বাঁচবে না। বড্ড ভালোবাসে যে তার রাতকে। সে তো জানে সাফরাতই তার রাত। স্বর্ণা কোনো রকম ফোনটা উঠায় নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়। তেমন কিছু নাই হোটেলে তার, তাই কিছু না ভেবে দৌড় দেয়। রাস্তায় তার যেন গাড়ির জন্য দেরি করতে প্রাণ বের হয়ে যাচ্ছে। তার উপর হাত দিয়ে এখন রক্ত পড়তেছে। হাতের জ্বালা এখন তার নিজের বিরক্ত লাগতেছে, কেন হাত কাটলো সে। ওইদিকে রূপ ফোন কেটে যাওয়ায় কিছুটা ভয় পেয়ে যায়, আর ভাবতেছে স্বর্ণা কি বুঝে গেল যে এটা মজা ছিল। সাফরাত রাগী চোখে তাকায় রূপের দিকে। তাদের প্ল্যান ছিল মিথ্যে কথা বলে স্বর্ণাকে নিয়ে আসবে। বলবে যে সাফরাত অ্যাক্সিডেন্ট করছে, তখন আসতে না চাইলে বলবে যে রূপন্তিকাও ছিল সেই গাড়িতে, তখন নিশ্চয়ই আসতো এখানে। আর তখন স্বর্ণা আবার সাফরাতকে বিয়ে করতে রাজি না হলে সব সত্যি বলবে যে সাফরাত হলো আসল রাত। কিন্তু স্বর্ণা ফোন কেটে দেওয়া সবাই ভাবে আর আসবে না স্বর্ণা। সাফরাত এবার রূপকে ধাক্কা মেরে বলে, দেখ ভাই, আজকে তোর খবর আছে। তোর আবাল মার্কা প্ল্যানের জন্য যদি আমার সন্ধ্যাবতী আমার কাছ থেকে দূরে চলে যায়, তখন কিন্তু তুই আর বেঁচে থাকবি না। মেরে দিব তোকে। আমার সন্ধ্যাবতীকে চাই, বুঝলি? ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি। সবাই মিলে এসব নিয়ে কথা বলতেছিল। সাথে রূপের মা বাবা, সাফরাতের মা বাবাও ছিল। আর আত্মীয়রা জানে সন্ধ্যার দিকে বিয়ে, তাই তারা সবে গুরুত্ব না দিয়ে নিজেদের মতো আড্ডা দেয়। সাফরাত আর রাত আবারও ঠিক করে স্বর্ণাকে ফোন দিবে, যেই বলা সেই কাজ। মাত্রই ফোনটা হাতে নিচে ফোন দিবে, এমন সময় স্বর্ণা দৌড়ে বাড়িতে প্রবেশ করে। সাফরাত সেদিকে তাকায়, অবাক হয়ে যায়। রূপের দিকে তাকায় দেখে রূপও অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই ভাবছিল হয়তো স্বর্ণা আসবে না, কিন্তু স্বর্ণাকে দেখে পাগলের মতো লাগতেছে। স্বর্ণা দৌড়ে সাফরাতের কাছে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সবাই যেন কোনো ঘোরের মধ্যে আছে। যে মেয়ে কিনা সাফরাতকে পছন্দ করে না, সে অ্যাক্সিডেন্টের খবর শুনে দৌড়ে চলে আসছে। স্বর্ণা সে কখন থেকে কেঁদেই যাচ্ছে। এবার সাফরাত বুঝতে পারে তার পিঠে কিছু পড়তেছে। স্বর্ণাকে সারিয়ে নিয়ে সামনে এনে চমকে ওঠে। স্বর্ণার হাত দিয়ে রক্ত পড়তেছে।
সবার এতক্ষণে ধ্যান ভাঙে রূপ তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স এনে স্বর্ণার হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য, কিন্তু স্বর্ণা হাত দিতে দেয় না। এবার স্বর্ণা কিছুটা নীরব হয়ে ভালোভাবে সাফরাতকে লক্ষ্য করে আর বুঝতে পারে এটাও প্ল্যান ছিল, তাই স্বর্ণা রেগে চিল্লিয়ে বলে। স্বর্ণা রেগে সাফরাতের গলা চেপে ধরে, সাফরাত চোখ বন্ধ করে নেয় কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। রূপ স্বর্ণার হাত সরায় সাফরাতের গলা থেকে, সাফরাত জোরে জোরে নিঃশ্বাস নেয়। স্বর্ণা আবারও কেঁদে দেয়, রাগ করে উঠে চলে যাবে, তখন সাফরাত টেনে নিজের সাথে জড়িয়ে নেয়। সাফরাত বুঝতে পারে স্বর্ণা ভয় পেয়ে গেছিল, তাই শান্ত করার জন্য বলে। হ্যাঁ সন্ধ্যাবতী, আমি ঠিক আছি তো, এভাবে কান্না করো না। সরি সন্ধ্যাবতী, আর কখনো আমি মিথ্যা কথা বলবো না। আমি তো জানতাম না যে তুমি আমার পরিচয় জানো, তাই মজা করেছি। আমি তো ভাবছিলাম তুমি আসবা না, এখন তো দেখি উল্টো তুমি এই কয়েক মিনিটে পাগল হয়ে গেছো। ছাড়ো আমাকে, তুমি আমার রাত না। আমার রাত এমন ছিল না, সে কখনো আমাকে কষ্ট দেয় নাই। তুমি আমাকে একটুও বোঝো না। আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিতেছ। হয়তো বিয়ে হয়ে গেছে এতক্ষণ। আমি জেনে বুঝি তোমার বিয়ে দেওয়ার কথা বলছিলাম, যাতে সত্যি বলো না, সেটা বলো নাই। তাই আমি কথা দিয়েছিলাম যে তোমার আর মেয়েতোর বিয়ে দিব, সেটা রাখার জন্য তোমাকে বিয়ে করতে রাজি হলাম, যাতে এত বোকা কথা দিলে কথা রাখতে হয় না। তুমি উল্টো আরো বিয়ের জন্য লাফাচ্ছিলে। স্বর্ণার কথায় সবাই হেসে দেয়। এবার সাফরাত বলে। ধুর পাগলি, আমরা প্ল্যান করে বিয়ের আয়োজন করছিলাম, আর ডিভোর্সটাও প্ল্যান ছিল সব, যে তোমাকে এবার তোমার মতো বিয়ে করব। আর মিতুর কথা বলছো? ওরে আমি বুঝাইছি, ওর পরীক্ষার পর যেদিন আমাদের বাসায় আসে সেদিন। ফ্ল্যাশব্যাক। মিতু যখন সাফরাতের সাথে দেখা করার জন্য আসে, তখনই সাফরাত অনেক বুঝে শুনে মিতুর কাছে যায় আর মিতুর পাশে বসে বলে। মিতু, তোকে একটা কথা বলি শোন। তোর ভাবি মানে শরণ্যাও আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, মানে রাতকে। তারপর আমি শহরে আসি, তাই আর ও আমাকে পায় না। কিন্তু ও সেই ছোটবেলার রাতকেই ভালোবাসে, যার জন্য আমাকে মেনে নেয় না স্বামী হিসেবে। তুই দেখ, তোর ভাবি এখনো আমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা জোর করে নয়, ভালোবেসে আদায় করতে হয়। তুই কিন্তু আমাকে ভালোবাসিস না, এটা তোর আবেগ আর জেদ। না হলে দেখ, কখনো জেদ করতিস না। তুই বল, যে তোকে ভালোবাসে না তার পেছনে পড়ে থেকে তোর কি লাভ? তুই তো আমার বোন হোস, তাই না? আচ্ছা, তোকে বোন বলে রাগ করিস সেটাই তো, তাই না? এবার ছোট বউ বলে ডাকবো কেমন? ধন্যবাদ ভাইও। থুকু জামাই, এভাবে বোঝানোর জন্য। সরি, তোমাকে অনেক জ্বালিয়েছি, আর জ্বালাবো না। এবার ছোট্ট বউ হিসাবে জ্বালাবো। আচরণ ভাইয়া, একটা প্ল্যান করি। তুমি আমাকে বিয়ে করতে চাও, মানে ভাবি তো তোমার সাথে আমার বিয়ে দিতে চাইবে। প্রথমে রাজি হবে না, পরে রাজি হবা। আমরা ভাবির সাথে গেম খেলবো, পরে বিয়ের দিন রাতে ভাবিকে বলবা তুমি রাত, তারপর তোমরা আবার বিয়ে করবা। কারণ তখন আমি বিয়েতে ছিলাম না, আনন্দ করতে পারিনি। প্লিজ প্লিজ। বর্তমান সাফরাত বলতে লাগে। তাই আমিও আর না করতে পারিনি ওর কথা রাখার জন্য এসব। আর তুমি হাত কাটবা সেটা কে জানতো? কি অবস্থা হয়েছে হাতের বলো তো? এমন পাগলামি কেউ করে নাকি? আর তুমি যখন জানতে আমাকে বলনি কেন? আর কবে জানতে পেরেছো যে আমি রাজ? সাফরাত আর কিছু বলতে যাবে, কিন্তু তার আগে একটা চরের শব্দ সেদিকে তাকায় যে কে কাকে চর মারছে। সাফরাত সেদিকে তাকায় অবাক প্লাস ভয় পেয়ে যায়, আবার ঢোক গিলে উঠে পড়ে পালানোর জন্য, কারণ চরটা স্বর্ণা মারছে, তাও আবার রূপের গালে। সাফরাত ভালোভাবেই জানে স্বর্ণা যদি রূপকে মারতে পারে তাহলে তাকে খামড় দিয়ে শেষ করবে। এই ভেবে সাফরাত উঠে দৌড় দেয় নিজের রুমে। এদিকে স্বর্ণা রেগে আছে, রূপ ফোন দিয়ে মিথ্যে বলল কেন, যার কারণে ছোট হয়ে রূপের গায়ে হাত তুলছে। রূপ বোকার মতো তাকায় আছে স্বর্ণার দিকে। রূপ কিছু বলতে যাবে তার আগে স্বর্ণা পাশ থেকে একটা লাঠি উঠাই নেয়। সেটা দেখে রূপ ভো দৌড় মারে। এবার স্বর্ণা ফিরে মিতুর দিকে তাকালো, মিতুও দেয় এক দৌড়। রূপন্তিকা ভাবতিছে সে কি করবে, বেচারা ভয়ে কেঁদে দেয়। এবার সবাই পেট চেপে হাসতে শুরু করে। স্বর্ণা এবার হেসে দেয়, হাসতে হাসতে নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সাফরাত উকি দিয়ে দেখতেছে যে নিচে সব নীরব হয়েছে নাকি। দেখে সবাই বসে গল্প করতেছে। তখন সাফরাত নিচে আসতে যাবে, সেই সময় রূপও নিচে আসতেছিল। দুজনই ধাক্কা লাগে, ধরম করে নিচে পড়ে। সবার মাঝে আরেক দফা হাসির রোল পড়ে যায়। সাফরাত আর রূপ দুজনকে বকাবকি করে নিচে এসে সবার সাথে বসে। ওই কাজী সাহেব আসলে চল আগে তোদের বিয়েটা দেওয়া হোক। বাহ, কি ভাগ্য!
2বার তোরা বিয়ে করছিস। হ্যাঁ, আমি যদি পারতাম। আচ্ছা সব পরে। আর স্বর্ণা এখন বেঁকে না বসে, যা সেজে গুজে আয়। পার্লারের লোক আসছে, তাড়াতাড়ি কর। সাফরাত তুইও যা, রেডি হয়ে আয়। আর কেউ বাদরামি করবি না। স্বর্ণার সাফরাত লক্ষ্মী সেলিমের মতো উঠে চলে যায়, তারপর রেডি হয়ে বিয়ের জায়গায় আসে। আবারও নতুন করে বিয়ে উঠানো হয়। এবার অনেকটাই ফটোশ্যুট করা হয়। আত্মীয়রা সবাই রাতেই বাসায় চলে গেছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে, সবাই আজকে অনেক হ্যাপি। সেখানে সাফরাত আর স্বর্ণাও আছে। তখন স্বর্ণাকে রূপন্তিকা বলে, স্বর্ণা, এটা বল যে তুই কিভাবে জানতে পারলি যে সাফরাত ভাইয়া তোর রাত? কারণ আমি নিজেও জানতাম না এটা। ভাইয়ার মেহেদি অনুষ্ঠানের দিন জানতে পারছি। সবাই জানতো, যেন জেনে তোর সাথে বিয়ে দিচ্ছিল। জানিস না, আমাকে বলে নাই কারোর সাথে কথা বলবো না রে আমরা, কেমন? সেটা বিয়ের একদিন পরের কাহিনী, যেদিন রূপরা সাফরাতের বাসায় আসে। কিন্তু স্বর্ণা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তখন তার সামনে সাফরাতের ডায়েরিটা খুলে পড়ে বুঝতে পারে এটা রাত। তার থেকে বড় কথা, সাফরাতের কিছু মনে ছিল না বলতে, তার কোনো গুরুত্ব ছিল না, ভুলে বসেছিল। তো আমাকে এমন ইগনোর করতে কেন? কি একটা ব্যবহার করতে আমার সাথে? তাহলে জেনে বুঝে এত কিছু? আমি ভাবছিলাম যে তুমি নিজে আমাকে চিনো। আমি ভাবছিলাম যে তুমি নিজে আমাকে চিনে নাও। তুমি তুমি নাকি ভালোবাসো আমাকে, সেজন্য। এদিকে আমি অন্য কথা ভেবে বসেছিলাম যে তুমি চিনবা, আর একদিকে তুমি ভাবতে যে আমি নিজে স্বীকার করি। হায় রে! আরে এই গ্রাম থেকে আসার পর প্রায় 6 মাস পর এই দাগটা নজরে আসে। কেমন যেন ভালো লাগতো, তাই নিজে কামড় দিতাম। এক সময় দাগটা একেবারে গভীর হয়, আর মিশে নাই, এই আর কি। তারপর সবাই আড্ডা দিয়ে নিজেদের রুমে যায়। সাফরাত আর স্বর্ণা রুমে এসে দেখে আবারও রুমটা সাজানো হয়েছে। স্বর্ণা সাফরাতের দিকে তাকিয়ে মুখ ভেঙসি দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। স্বর্ণা বের হওয়ার পর সাফরাত ফ্রেশ হয়ে এসে দেখে স্বর্ণা নাই। পরে ফোনে একটা মেসেজের শব্দে ফোন হাতে নিয়ে দেখে স্বর্ণা মেসেজ করছে ছাদে যাওয়ার জন্য। সাফরাত ছাদে গিয়ে দেখে স্বর্ণা চাঁদের দিকে তাকিয়ে আছে। ভালোভাবে স্বর্ণাকে লক্ষ্য করে দেখে আজকে সাদা শাড়ি পরা। সাফরাত মুচকি আসে, সাদা শাড়ি পরা মেয়েটার প্রেমেইতে পড়েছিল সে। সাফরাত স্বর্ণার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বর্ণার কয়েকটা ছবি উঠায়, তারপর স্বর্ণার পাশে গিয়ে দাঁড়ায়। পাশে কারো উপস্থিত টের পেয়ে স্বর্ণা চোখ খুলে সাফরাতকে দেখে পরে আবারও আকাশের দিকে তাকিয়ে বলে। স্বর্ণা কথা বলতে বলতে কেঁদে দেয়। সাফরাত স্বর্ণাকে এবার পেছন থেকে জড়িয়ে নেয় নিজের সাথে, আঁকড়ে ধরে ভালোভাবে। পরে স্বর্ণার হাত ধরে দোলনাতে বসিয়ে নিজের কোলে স্বর্ণার মাথা রাখে। স্বর্ণাও চোখ বন্ধ করে নেয়। এভাবে কিছুক্ষণ থাকার পর হুট করে সাফরাত স্বর্ণাকে কোলে উঠিয়ে নেয়। স্বর্ণা ভয় পেয়ে খামচে ধরে সাফরাতকে। সাফরাত স্বর্ণার কানে কানে বলে, দুইবার বিয়ে করলাম, একবারও না, মানে বাসর হয়নি। এবার মিস করলে সবাই আমাকে গিয়ে ভাববে। এই চলো হয়ে যাক তোমার কামড়াকামড়ির যুদ্ধ। স্বর্ণা সাফরাতের কথা শুনে সাফরাতের বুকে কিল ঘুষি মারতে থাকে। সাফরাত রুমে এসে স্বর্ণাকে বিছানায় শুয়ে দিয়ে দরজা লাগিয়ে এসে দেখে স্বর্ণা কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। সাফরাত ফিক করে হেসে দেয় আর স্বর্ণা রাগী চোখে তাকায়। সাফরাত কোলবালিশ টান দিয়ে স্বর্ণার পাশে শুয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। বাকিটা আমি জানি না। সকালে সাফরাত চোখ মেলে তাকিয়ে দেখে স্বর্ণা আয়নার সামনে বসে চুল মুছতেছে। সাফরাত উঠে জামা নিয়ে ওয়াশরুমে যায়। বের হয় স্বর্ণা পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এই বাসর তুমি আমার সাথে করছো নাকি আমি? তোমার সেই ছোটবেলার অভ্যাস এখনো যায়নি? সারা রাত কামড়ে আমার শরীরে কি অবস্থা করেছো দেখো তো। পানি পড়লেই জ্বলছে সারা শরীর। এরপর বুঝাবো কামড় কাকে বলে, দেখে দিও। সাফরাতের কথা স্বর্ণা বাচ্চাদের মতো মুখটা করে, সেটা দেখে স্বর্ণাকে তার দিকে তাক করায়। এবার স্বর্ণা ধোয়াতে সাফরাতের গলা জড়িয়ে বলে। সাফরাত স্বর্ণার কপালে চুমু দিয়ে বলে, আমার দেখা সেই সন্ধ্যা রাতে সন্ধ্যাবতী সাদা শাড়িতে তোমাকে যেন এক কল্পনার রাজ্যের পরীর মতো লাগছিল। এই ছোট্টবেলায় এই আমার সন্ধ্যাবতীর প্রেমে পড়েছিলাম। বাচ্চাদের মতো তোমার কাছে আবদার করেছিলাম আমার বউ হবে, আর তোমাকে সন্ধ্যা রাতে দেখার জন্য নামটা দিয়েছিলাম সন্ধ্যাবতী। আমার সন্ধ্যাবতী। ভালোবাসি, তোমার বাচ্চার বাবা হওয়ার জন্য হলেও সারা জীবন তোমাকে পাশে চাই। দুজনেই হেসে ওঠে সুখের হাসি। ভালোবাসা ভালোবাসে তার সন্ধ্যাবতী, তাহার ভালোবাসা।